ওকে গাইজ, ওয়েলকাম অ্যাগেন টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি না, আজকে একটু আমরা অর্গানিক কেমিস্ট্রিতে একটা ছোট্ট একটা পার্ট আছে তোমাদের এই এসএসসি সিলেবাসে, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। ওই পার্টটাকে নিয়ে একটু ডিসকাস করবো। এই দেখো, ওটা হচ্ছে তোমার এই যে ইউনিট 8 আছে অর্গানিক কেমিস্ট্রি, এর মধ্যে দিয়ে তোমার দেখো এখানে অনেকগুলো টপিক রয়েছে। তার মধ্যে এই যে 7 নম্বর টপিক যেটা, এটা হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডটা অ্যাকচুয়ালি খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়, ঠিক আছে। এর মধ্যে অনেক ছোট মানে টিপিক্যাল জিনিসপত্র রয়েছে অ্যাজ এ হোল, কিন্তু তোমাদের এসএসসি সিলেবাসে সেরকম বিশেষ কিছু নেই। এখানে আমাদের কাছে যেটা চেয়েছে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডস অ্যান্ড প্রোটিনস, আর এর মধ্যে হচ্ছে তোমার ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন, আর সিনথেসিসের মধ্যে গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস, আর হচ্ছে তোমার স্টেকাস সিনথেসিস, আর হচ্ছে অ্যাজালেক্ট্রন সিনথেসিস। এই 3 টাইপের সিনথেসিস আমাদের কাছে চেয়েছে। এটা কিছু নেই, একটা দুটো এক্সাম্পল আমরা দেখে নেবো। এটা প্যাটার্ন একটা, হ্যাঁ, এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নে তোমার অ্যামিনো অ্যাসিড সিনথেসিস করা যায়। প্যাটার্নটা আমরা দেখে নেবো। আর এখানে বলেছে প্রপার্টিস অ্যান্ড রিয়াকশানস অফ গ্লাইসিন অ্যান্ড অ্যালানিন। তাহলে এ দুটো মাত্র অ্যামিনো অ্যাসিডের আমার প্রপার্টিস অ্যান্ড রিয়াকশান। অ্যাকচুয়ালি প্রপার্টিস অ্যান্ড রিয়াকশানের ক্ষেত্রে না, এই গ্লাইসিন আর অ্যালানিন নয়, মেজর মোস্ট অফ দ্য কেসে তোমার অ্যামিনো অ্যাসিডগুলো একই রকমভাবে বিহেভ করে। তাদের সাইড চেনের উপর ডিপেন্ড করে না, তাদেরকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন অ্যাসিডিক, কোনোটা নিউট্রাল, কোনোটা বেসিক, কারো সাইড চেনে ওইচ রয়েছে, কারো সাইড চেনে এসএইচ রয়েছে বা এসএমই রয়েছে, তো এর কেউ বা সাইক্লিক সাইড চেন রয়েছে। তো এটার উপর বেস করে কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো আর অ্যাজ এ হোল তোমার রিয়াকশান একই ধরনের দেয়, মানে স্পেশালি তোমার এই অ্যামিনো অ্যাসিড পার্টটা, এই COOH আর NH2 যে পার্টটা রয়েছে না, এই পার্টের রিয়াকশান সেম হয়। আর বাকি এটা যে তোমার এই হাইড্রোজেন তো থাকে, আর এই আর এর উপর চেঞ্জ করে কিছুটা প্যাটার্ন আছে, ওটা আমরা দেখে নেবো, ঠিক আছে। এখনই বলছে না, যখন স্টার্ট করবো তখন দেখে নেবো। আর হচ্ছে টেস্ট পেপটাইড লিঙ্কেজ অ্যান্ড ইটস জিওমেট্রি। টেস্ট মানে হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, সেটাকে টেস্ট করবো কী করে। যেমন সিম্পল, যেমন নাইট্রোজেনের টেস্ট আমরা প্র্যাকটিক্যাল করেছি না, অ্যামিন গ্রুপের টেস্ট বা NO2 গ্রুপের টেস্ট, সেরকম যদি অ্যামিনো অ্যাসিড হয় তার একটা টেস্ট হয়, ঠিক আছে। সেই অ্যামিনো অ্যাসিড টেস্ট ওটা আমরা দেখে নেবো। আর পেপটাইড লিঙ্কেজ অ্যান্ড ইটস জিওমেট্রি। এখানে বেসিক পেপটাইড লিঙ্কেজ বলতে যেটা আছে সেটা একটু বলে দেবো, জিওমেট্রি কিছু নেই। কিন্তু এখানে একটা জিনিস এক্সট্রা যেটা দেখবো, এই পেপটাইড লিঙ্কেজ আমরা কীভাবে বানাবো, হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড থেকে পেপটাইড লিঙ্কেজ কী করে বানাবো সেটা একটু দেখে নেবো। তো এই হচ্ছে আজকে আমাদের টার্গেট খুব ছোটো, আশা করি ভিডিও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। লেটস স্টার্ট, বেশি টাইম ওয়েস্ট না করে এটা স্টার্ট করে যাক। ওকে, তো অ্যামিনো অ্যাসিড এটাকে বন্ধ করে দিই। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড কী? অ্যামিনো অ্যাসিড মানে দেখো, এর নাম শুনে বোঝা যাচ্ছে একসঙ্গে কী থাকবে, অ্যাসিড থাকবে COOH, ঠিক আছে, আর থাকবে তোমার অ্যামিন গ্রুপ, একটা হাইড্রোজেন, আর এ হচ্ছে আর। তাহলে অ্যামিন আর নাম হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড, মানে হচ্ছে অ্যামিন আর অ্যাসিড একসঙ্গে থাকলেই তাকে বলে অ্যামিনো অ্যাসিড। এখন তোমার হচ্ছে কেস যেটা, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে আমি কত প্রকারে ভাগ করতে পারি। যেমন তাদের পজিশন, একটা হচ্ছে তোমার পজিশনগত দিক থেকে মানে হচ্ছে যদি দেখা গেল এই ধরো একটা তোমার অ্যাসিড এরকম COOH। আচ্ছা, এই অ্যাসিডের রেসপেক্টে এই কার্বনটা যেটা, এটা হচ্ছে তোমার আলফা, এই কার্বনটা এটা হচ্ছে তোমার বিটা, এই কার্বনটা এটা হচ্ছে তোমার গামা, আর এই কার্বনটা এটা হচ্ছে তোমার ডেল্টা, ঠিক আছে। তো অ্যাসিডের এটা হচ্ছে তোমার মেন ফাংশনাল গ্রুপ, এর রেসপেক্টে এগুলো হচ্ছে পজিশন। এখন যদি তোমার আমার অ্যামিন ফাংশনালটা যদি আমার এই আলফাতে থাকে, এখানে যদি থাকে NH যদি আলফা পজিশনে থাকে, তাহলে এটার নাম দেবো তোমার আলফা অ্যামিনো অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এটা একটা অ্যামিনো অ্যাসিড, আর আলফা পজিশনে আছে তোমার NH2 গ্রুপ, তাই এর নাম হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। এবার যদি তোমার অ্যামিনটা আলফাতে না থেকে যদি বিটাতে থাকে NH2, তাহলে সিম্পল ব্যাপার, এই পজিশনগত দিক থেকে যখন আমি নোমেনক্লেচার করছি, তাহলে এটা বলো বিটা অ্যামিনো অ্যাসিড। আর যদি তোমার বিটাতে না থেকে যদি গামাতে থাকে, এখানে থাকে NH2টা, সিম্পল ব্যাপার, এটা হয়ে গেল আমার গামা অ্যামিনো অ্যাসিড। ওকে, দ্যাটস ইট, এটুকুই চেয়েছি, এর বেশি কিছু চাইনি। ওকে, এখন আমি আর একটা জিনিস এক্সট্রা আমি একবার দেখে নেবো, যেটা কোনো একটা বইতে আমি দেখেছিলাম, আই থিঙ্ক সচিন ঘোষের রয়েছে, যে এই আলফা অ্যামিনো অ্যাসিড, এ হচ্ছে আমার আলফা অ্যামিনো অ্যাসিড NH2 COOH, এটা হচ্ছে আমার আলফা অ্যামিনো অ্যাসিড।
আর এ হচ্ছে আমার বিটা অ্যামিনো অ্যাসিড, কেমন এই এই বিটা অ্যামিনো অ্যাসিড, আর এ হচ্ছে আমার গামা অ্যামিনো অ্যাসিড, CH2 আলফা বিটা গামা, এ হচ্ছে তোমার ওইচ গামা অ্যামিনো অ্যাসিড। এখন হচ্ছে ইন প্রেজেন্স অফ হিট এই তিনটে অ্যামিনো অ্যাসিড কীভাবে রিয়াক্ট করবে। আচ্ছা হ্যাঁ, এখানে আমি আর গ্রুপ লিখে দিচ্ছি, কারণ হচ্ছে আর যদি আমি এখানটা লিখে দিই তাহলে আমি পার্টিকুলার কোনো অ্যামিনো অ্যাসিডকে ডিফাইন করছি না। আর ক্যান বি এনিথিং, সো দ্য অ্যামিনো অ্যাসিড ক্যান বি এনি অ্যামিনো অ্যাসিড। ওকে, এখন যদি আমি সিম্পল এই তিনটে অ্যামিনো অ্যাসিডকে আলাদা আলাদাভাবে আমি হিট করি, হাউ দে বিহেভ ইন প্রেজেন্স অফ হিট, ঠিক আছে? এটা সিম্পল ব্যাপার। দেখো এখানে তো একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা। আলফার ক্ষেত্রে যেটা হয়, এই হাইড্রোজেন আর এই NH2 একসঙ্গে বেরিয়ে গিয়ে তোমার কী হয়ে যায়, অ্যামিন বেরিয়ে যায়, -NH3 অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে গেলে তোমার যেটা তৈরি হয় আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড তৈরি হয়। ক্লিয়ার? যদি তোমার বিটা অ্যামিনো অ্যাসিডকে হিট করা হয় তাহলে কী হবে, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড তৈরি হবে। তো চলো, বিটা অ্যামিনো অ্যাসিডের কাজ খতম হয়ে গেল। এবার যদি গামাটা হয়, গামাটা দেখো পজিশন দেখে আমরা বুঝতে পারছি, মানে এমন করে পজিশনটা রয়েছে না যে দেখে মনে হচ্ছে যে ইন প্রেজেন্স অফ হিট কী হবে, এই যে লোন পেয়ারটা রয়েছে নাইট্রোজেনের, লোন পেয়ার উইল হিট হেয়ার, ইট উইল গো আপ, কাম ডাউন অ্যান্ড ওয়াটার উইল এলিমিনেটেড, -H2O। তাহলে কী তৈরি হয়ে গেল আমার, এই দেখো এই হয়ে গেল আমার গল্প, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কী বলে, সাইক্লিক এস্টারকে কী বলা হয়, সাইক্লিক এস্টারকে বলা হয় ল্যাকটোন, আর এটাকে তোমার বলা হয় সাইক্লিক অ্যামিন গ্রুপকে বলা হয় তোমার ল্যাকটাম বলা হয় সম্ভবত, ঠিক আছে? তো এটা হয়ে গেলো তোমার কি, আলফা বিটা গামা, তাহলে গামা ল্যাকটাম অ্যামিন, LACTUM এরকম কিছু একটা বটে নাম। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল আমার, আলফা বিটার গামা হয়ে গেল। এখন হচ্ছে যদি আলফা অ্যামিনো অ্যাসিডকে হিট করে তাহলে কী হবে, এখানে দেখো সেরকম এই যে সাইক্লিক ফরমেশন বা অ্যামোনিয়া বেরোনোর মতো কোনো জোগাড় এর কাছে কিন্তু নেই, মানে সেরকম কোনো পজিশন নেই যেখান থেকে এর অ্যামোনিয়া বেরিয়ে যাবে বা তোমার কী বলে সাইক্লিক ফর্ম করবে। তো এক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে অণু, মানে দুটো তোমার অ্যামিনো অ্যাসিড মলিকুল, এক মিনিট কী বলে লিখবো, এভাবে লিখবো, দুটো অ্যামিনো অ্যাসিড মলিকুল কী হবে, পাশাপাশি এরকম করে রিয়াক্ট করবে, ঠিক আছে? দেখো এখানে এ হিট করবে, এখানে উঠবে, ব্যাক করবে, জল বেরিয়ে যাবে, এখান থেকে এ হিট করবে, এখানে উঠবে, ব্যাক করবে, জল বেরিয়ে যাবে, তাহলে -2H2 দুটো ওয়াটার এখান থেকে বেরোলে এই ধরনের একটা সাইক্লিক কম্পাউন্ড ফর্ম করবে। ক্লিয়ার? এই ধরনের একটা সাইক্লিক কম্পাউন্ড ফর্ম করবে, ঠিক আছে, যদি আলফা অ্যামিনো অ্যাসিডকে হিট করা হয়। তাহলে এটা হচ্ছে ইন প্রেজেন্স অফ হিট হাউ দে বিহেভ। এই আমার একটা যেটা ম্যাটার ছিল সেটা চলে গেল। আর ন্যাচারাল যে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় না, নেচারে যে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় সেটা তোমার COOH NH2 হাইড্রোজেন আর, এটা হচ্ছে তোমার এল অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এটা মাথায় রেখো। আর ডিএল এর নমিনক্লেচার যখন সুগার কেমিস্ট্রি পড়াও তখন একবার বলে দেবো, ওখানে দেখবে ছিল এরকম যে তোমার এইদিকে নিচে তোমার CH2OH আর এটা ছিল CHO, আর রাইট হ্যান্ডে যদি তোমার OH থাকে তাহলে সেটাকে বলবো ডি আর লেফট, ওকে? আর যদি চেঞ্জ করে যদি তোমার এরকম হয়ে যায়, OHটাকে আমি লেফট হ্যান্ডে নিয়ে চলে এলাম আর হাইড্রোজেনটাকে রাইট হ্যান্ডে দিলাম, তখন সেটাকে বলবো এল। এটা ছিল ডিএল। আর ডিএল কেন না, ডিএলটা হচ্ছে তোমার ডেক্সট্রো রোটেটরি ও লিভো রোটেটরি, এটা কিছু মানে সেই রকম আর কি, মানে প্লেন পোলারাইজ লাইটকে যদি তোমার ঘড়ির কাঁটার দিকে ঘোরায় তাকে বলো ডেক্সট্রো রোটেটরি, আর যদি লেফটে ঘোরায় তাহলে বলো লিভো রোটেটরি। ভাই অ্যাকচুয়ালি এই ডি বা এল না, এটা হচ্ছে তুমি বলো বাইরে থেকে এই যে ফর্মুলা না, এই বাঁ দিক ডান দিক এগুলো আমাদের জাস্ট বানানো আর কি, মানে এটার উপর কিছু ডিপেন্ড করছে না। এর লাইটকে ডান দিকে ঘোরায় তাই ডি, আর বাঁ দিকে ঘোরায় তাই এল, দ্যাটস ইট। হ্যাঁ, এর কোনো মানে কি থাম্ব রুল বলতে পারো আর কি, মনে রাখতে হবে ডি আর এলটা। তো নেচারে যেটা পাওয়া যায় এটা মনে রেখো, নেচারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার এল অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, এল অ্যামিনো অ্যাসিড। এখন কেস হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডে কী কী থাকে, একটা তোমার NH2 গ্রুপ, আর একটা হচ্ছে তোমার COOH গ্রুপ, একটা আর সাইড চেন, একটা হাইড্রোজেন, ওকে? আর এটা হচ্ছে তোমার আলফা অ্যামিনো অ্যাসিড। এখন কথা হচ্ছে একই সাবস্ট্রেটের মধ্যে, সাবস্ট্রেট একটা
একই সাবস্ট্রেটের মধ্যে কী কী রয়েছে, একটা অ্যামিন যে নাকি বেস আর একটা COOH যে নাকি অ্যাসিড। তাহলে অ্যাসিড বেস যদি দুটো একই সাবস্ট্রেটের মধ্যে থাকে, ইট ইজ কোয়াইট অবভিয়াস কী হবে, অ্যাসিড প্রোটন ছাড়বে আর কী করবে, বেস প্রোটন টেক আপ করবে। এটা সিম্পল ব্যাপার, কারণ অ্যাসিডের কাজই প্রোটন ছাড়া আর বেসের কাজই হচ্ছে তোমার প্রোটন অ্যাকসেপ্ট করা। তাহলে কী হবে, আমরা যেভাবে আরামসে এঁকে দিচ্ছি না এরকম NH2 COOH আর HR করে এরকম থাকবে না। হবে কি না, এই প্রোটন ধরে নেবে দিয়ে NH3+ হিসাবে থাকবে, আর ভাই প্রোটন ছেড়ে দিয়ে O- হিসাবে থাকবে, এটাকে হাইড্রোজেন আর আর। এই হচ্ছে তোমার অ্যাসিড আলফা অ্যামিনো অ্যাসিডটা তোমার এই ফর্মে থাকবে, পাওয়া যাবে। এবার তাহলে কি বলবো, 100% এই ফর্মে থাকবে না, 100% থাকবে না, কারণ আমরা জানি উইক অ্যাসিড যেটা RCOOH যে কোনো উইক অ্যাসিড কখনোই 100% ডিসোসিয়েট মানে 100% COO- আর H+ হয়ে থাকে না, তাই না? ওই জন্য তো উইক অ্যাসিড। যদি স্ট্রং অ্যাসিড হতো সেক্ষেত্রে কী হতো, যেমন মিনারেল অ্যাসিড যেগুলো মানে ইনঅর্গানিক অ্যাসিড যেগুলো সেগুলো 100% ডিসোসিয়েট অবস্থায় থাকে, কিন্তু 100% ডিসোসিয়েট অবস্থা থাকবে না। তো একটা পার্টিকুলার পিএইচে 100% থাকবে না, তো কিন্তু মেজরিটি ক্ষেত্রে কী থাকবে, এরকম থাকবে। আর এই ধরনের ফর্মকে, এই যে NH3+ আর COO- এইটাকে বলা হয় জুইটার আয়ন, ঠিক আছে? এটা তোমার ডাইপোলার আয়ন, বা এটা একই কম্পাউন্ডে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ রয়েছে, তো ডাইপোলার আয়ন বা জুইটার আয়ন বলা হয়। ক্লিয়ার? ZEWTER জুইটার আয়ন, স্পেলিং দেখে নেবে, গড়বড় হতে পারে। তো এটার নাম হচ্ছে জুইটার আয়ন। এখন কেস হচ্ছে, তাহলে এবার ধরো আমি কোনো আলফা অ্যামিনো অ্যাসিডকে আমি ধরে নিচ্ছি এর মেজরিটি কেসে জুইটার আয়ন হিসেবে আসে, NH3+ COO-, মেজরিটি কেসে মানে 80% কি 70% জুটারন ফর্মে আসে, ঠিক আছে? এবার যদি আমি বাইরে থেকে এটাকে H+ আয়ন আমি অ্যাড করতে থাকি, তার মানে হচ্ছে পিএইচ এর আমি রিডিউস করতে থাকি, রিডিউস পিএইচ। কী হবে, পিএইচ যদি রিডিউস করতে থাকে, তাহলে দেখো এই NH3 তো অলরেডি প্রোটনেটেড হয়ে আসে, তাহলে এই যে আমার অ্যাসিডের কনজুগেট বেস পোর্শনটা COO- পোর্শনটা কী করবে, প্রোটন টেক আপ করতে বাধ্য হবে। যখন আমি বাইরে থেকে আমি প্রোটন H+ আমি ইনপুট করবো, তো আলটিমেটলি ফাইনালি এটা কি বানবে কি না, NH3+ COOH হাইড্রোজেন আর। ওকে, আর এটাকে যদি আমি OH- দিয়ে ট্রিট করি, বাইরে থেকে OH- দিয়ে ট্রিট করি, তাহলে কী হবে, দেখো COO- তো অলরেডি তোমার COO- তো অলরেডি প্রোটন ছেড়ে বসে আছে। এখন OH- কোন প্রোটনটা টেক আপ করবে না, এই NH3 কাছে যে এক্সট্রা প্রোটন আছে ওটা টেক আপ করবে। তো ফাইনালি যেটা বানবে সেটা হচ্ছে তোমার COO-, এই দিকটা হবে তোমার NH2 হাইড্রোজেন আর। ওকে, এবার আমি একটু রিভার্সে যাব মানে আমি ধরে নিচ্ছি এই ফর্মে রয়েছে, এই ফর্মে একে আমি বাইরে থেকে কী করব, প্রোটন যদি দিই, তাহলে তোমার প্রোটনকে দেখো এখানে দুজন অ্যাকসেপ্ট করতে পারে, এটা অ্যাকসেপ্ট করতে পারে COO- আর NH2 অ্যাকসেপ্ট করতে পারে। ফার্স্ট প্রোটন দিলে COO- অ্যাকসেপ্ট করবে না, কী করবে, NH3 করবে। ওকে, NH2 প্রোটন অ্যাকসেপ্ট করে NH3+ হবে। তারপরে যখন আবার এক্সেস প্রোটন দেবো, তখন কী হবে, এই COO- প্রোটন অ্যাকসেপ্ট করবে, করে তোমার যেটা বানবে COO- প্রোটন অ্যাকসেপ্ট করবে, করে তোমার এই COOH বানবে। ক্লিয়ার? তো এই স্টেপ বাই স্টেপ যাবো, এইটা ধরো এইটা হচ্ছে তোমার, এই স্টেপটা হচ্ছে বি, ঠিক আছে? আর এই যে ফর্মটা NH3+ আর COO-, এটাকে বলে জুইটার আয়ন। এখন কেস হচ্ছে, দেখো যদি একটা আমি ইলেকট্রোডের মধ্যে ইলেকট্রোড দিয়ে বোঝাই, এটা মানে বইতে তোমার এরকম করে বলা আসে, এটা ধরো পজিটিভ ইলেকট্রোড আর এটা হচ্ছে তোমার নেগেটিভ ইলেকট্রোড, ঠিক আছে? পজিটিভ ইলেকট্রোড। এখন যদি এই সিস্টেমের ভিতরে এই সলিউশনের মধ্যে তোমার যদি আলফা অ্যামিনো অ্যাসিড থাকে, যদি পজিটিভ ফর্মে থাকে, পজিটিভ ফর্মে মানে হচ্ছে তোমার এরকম হবে, এই NH3+ COOH HR। তাহলে আমাকে বলো যে যদি পজিটিভ ফর্মে থাকে, তো এটা কী হবে, যদি এটা বর্তনের সঙ্গে যুক্ত করা থাকে, তাহলে কী হবে, যেহেতু এর পজিটিভলি চার্জ, কী হবে, নেগেটিভ ইলেকট্রোডের দিকে অ্যাট্রাক্টেড হবে। যদি তোমার নেগেটিভ ফর্মে থাকে COO- NH2 HR, তাহলে কী হবে, এটা কোন দিকে অ্যাট্রাক্ট হবে, পজিটিভ দিকে অ্যাট্রাক্টেড হবে। আর যদি তোমার এই ফর্মে থাকে, জুইটার আয়ন ফর্মে থাকে COOH NH3+ HR, তাহলে এই মলিকুলটাতে অ্যাজ এ হোল নিউট্রাল, কারণ হচ্ছে একই মলিকুলের মধ্যে পজিটিভ চার্জ রয়েছে আর নেগেটিভ চার্জ রয়েছে, এই মলিকুলটা অ্যাজ এ হোল নিউট্রাল। তাহলে কোন দিকে যাবে, কোনো দিকে যাবে না। তাহলে এই যে তিনটে আলাদা আলাদা ফর্ম আমি প্রথমে কি দেখালাম, এই তিনটে আলাদা আলাদা ফর্মকে আমি কী করে জেনারেট করতে পারছি, বাই চেঞ্জিং দ্য পিএইচ, তাই না?
এই পিএইচ চেঞ্জ করে করে এই তিনটে আলাদা আলাদা ফর্মকে আমি কন্ট্রোল করতে পারছি। তাহলে আমি কি বলবো, এই যে পার্টিকুলার পিএইচে কোনো আলফা অ্যামিনো অ্যাসিড যদি তোমার কোনো ইলেকট্রোডের মধ্যে প্লেস করা হয়, তাহলে সে আর কোনো ইলেকট্রোডে মাইগ্রেট করবে না। সেই পার্টিকুলার পিএইচকে বলা হয় আইসো ইলেকট্রিক পয়েন্ট। কী বলা হয়? আইসো ইলেকট্রিক পয়েন্ট, স্মল পিআই বলা হয়। ঠিক আছে, এটা একটা মাথায় রেখো। আইসো ইলেকট্রিক পয়েন্ট কাকে বলা হয় না, যে পার্টিকুলার পিএইচে কোনো একটা আলফা অ্যামিনো অ্যাসিডকে একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে রেখে ইলেকট্রোড দিয়ে কানেক্ট করলে কোনো পার্টিকুলার তোমার ইলেকট্রোডের মধ্যে মাইগ্রেট করবে না, তাকে বলা হয় আইসোইলেকট্রিক পয়েন্ট। তার মানে আইসোইলেকট্রিক পয়েন্টে কী থাকবে, যে আইসোইলেকট্রিক পয়েন্ট মানে সেই পার্টিকুলার পিএইচ, যে পিএইচে আলফা অ্যামিনো অ্যাসিড টোটালটাই এই দুইটা রাসায়নিক ফর্মে থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা আলফা অ্যামিনো অ্যাসিডের ভ্যারিয়েশনটা কি না, সিম্পল হচ্ছে, শুধু ভ্যারি করে আলফা অ্যামিনো অ্যাসিড কোথায়, আরে ভ্যারি করে। কারণ হচ্ছে NH3+ থাকবে, COO- থাকবে, H রয়েছে, শুধুমাত্র ভ্যারিয়েশন হচ্ছে আর। এখন আরটা যদি নিউট্রাল হয়, ইফ আর ইজ নিউট্রাল, নিউট্রাল ইন দ্য সেন্স, মানে ধরো আরের জায়গায় CH3 থাকলো, হাইড্রোজেন থাকলো, PH থাকলো, বা PHCH2 থাকলো, এগুলো এই সব ফাংশনাল গ্রুপগুলো যদি হয় আরের জায়গায়, ডিফারেন্ট নাম আছে। ইফ আর ইজ হাইড্রোজেন, তাহলে সেটাকে আমি বলবো গ্লাইসিন, এটা হচ্ছে তোমার অ্যালানিন, ওকে, এইটা হচ্ছে তোমার ফিনাইল অ্যালানিন, এরকম আছে আর কি, আইসোলিউসিন, লিউসিন, এসব রয়েছে। যদি নিউট্রাল হয়, প্রত্যেকের ক্ষেত্রে তুমি দেখবে আইসোইলেকট্রিক পয়েন্ট যেটা, তার ভ্যালু হবে ওই 6, অ্যাপ্রক্সিমেট 6-এর কাছাকাছি, মানে অ্যাট pH 6। ঠিক আছে, pH 6-এ তোমার টোটাল আলফা অ্যামিনো অ্যাসিডটা দুইটা রাসায়নিক ফর্মে থাকবে। এখন যদি তোমার আরটা নিউট্রাল না হয়ে যদি অ্যাসিডিক হয়, লাইক আরের জায়গায় তোমার এরকম থাকতে পারে কি, এই CH2COOH, তাহলে এই আলফা অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। কী নাম? অ্যাসপার্টিক অ্যাসিড। ওকে, এবার এই CH2COOH এর জায়গা আবার এরকম থাকতে পারে, CH2COOH। ঠিক আছে, এটার নাম হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। যদি অ্যাসিডিক হয়, সেক্ষেত্রে আইসোইলেকট্রিক পয়েন্ট বা পিআই হচ্ছে তোমার ওই 3-এর কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 3-এর কাছাকাছি। ওকে, আর যদি এটা বেসিক হয় মানে হচ্ছে তোমার এই দিকটা যদি হয়, দেখা গেলো এখানটা হচ্ছে তোমার NH3+ হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার CH2 না, CH2 আই থিঙ্ক, CH2 NH2। ঠিক আছে, এটা যদি হয়, এর নাম হচ্ছে লাইসিন। ঠিক আছে, দেখো এখানে তো জুটারিন আছে, কিন্তু এখানে এটা বেসিক কম্পোনেন্ট রয়েছে। এই যে NH2 এক্সট্রা রয়েছে না, এই NH2 জন্য এটা হবে কি বেসিক। আর এই বেসিকের জন্য যখন NH2 তো আর একটা হতে পারে তোমার এরকম কি, আরের জায়গায় আর সমান হচ্ছে তোমার CH2 NH, NH, NH2। ঠিক আছে, মানে এই গুয়ানিডিন মলিকুলটা থাকবে। তো এটা যদি থাকে, সেটার নাম হবে তোমার কি না, এটা কী যেন নাম বলে গেল, হ্যাঁ, এটার নাম হবে সম্ভবত অ্যারিজিনিন। হ্যাঁ, যদি অ্যারিজিনিন থাকে, তাহলে তোমার এই ক্ষেত্রে মানে যদি এই যে তোমার আর গ্রুপের মধ্যে যদি NH2 থাকে, বা হচ্ছে ওই গুয়ানিডিন মলিকুলটা থাকে, বা হিস্টিডি রিং আছে কিছু একটাতে, এইগুলো যদি থাকে, সেক্ষেত্রে তোমার এটা হবে বেসিক। আর সেক্ষেত্রে তোমার প্রত্যেক ক্ষেত্রে আইসোইলেকট্রিক পয়েন্ট যেটা, সেটা হবে তোমার ওই 9.5 থেকে 10-এর কাছাকাছি। হ্যাঁ, 9.5 থেকে 10.5-এর কাছাকাছি। এটা একবার দেখে নেবে। এক্ষেত্রে একটা ফান্ডা হচ্ছে, পরীক্ষায় কী পড়ে না, এই 3টের ক্ষেত্রে না পিকে দিয়ে দেবে, হোয়াট ইজ আইসোইলেকট্রিক পয়েন্ট, এর একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলার ডেরিভেশন রয়েছে। ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, ডেরিভেশন করার দরকার নেই, ওটা একবার মুখস্থ করে নেবে। আইসোইলেকট্রিক পয়েন্ট সমান হচ্ছে PK1 প্লাস হচ্ছে PK2/2। ঠিক আছে, আইসোইলেকট্রিক পয়েন্ট সমান হচ্ছে PK1 প্লাস PK2/2। এবার কেস হচ্ছে কোনটা PK1 কোনটা PK2, হোয়াট ইজ K1 আর K2টা কি, আর PK1 PK2টাই বা কি। তো প্রথমে ধরে নিচ্ছি আমি মলিকুল 3টে ছিল, ধরো NH3+ CH2COOH, এই রিভার্সাল জন্য এটা হচ্ছে K1। ক্লিয়ার? তাহলে এটা যদি K1 হয়, তো NH3+ CH2COO-, এইখান থেকে তুমি আবার একটা প্রোটন ছেড়ে দাও, এটা হচ্ছে K2, NH3+
সরি NH3 প্লাস নয়, এটা হচ্ছে তোমার NH2 CH2 C+O মাইনাস। ঠিক আছে, তো এইটা যদি K1 হয় তাহলে এইখান থেকে করসপন্ডিং এটা হবে তোমার PK1 আর এটা হচ্ছে তোমার PK2। ওকে, এবার কেস হচ্ছে যদি বেসিক কোনো এলিমেন্ট হয়, মানে বেসিক আলফা অ্যামিনো অ্যাসিড হয়, সেক্ষেত্রে আর একটা থাকবে, সেটা হচ্ছে PK1 প্লাস PK2 প্লাস PK3। মানে যেমন ধরো আমি অ্যাসপার্টিক অ্যাসিডটাই নিচ্ছি, অ্যাসপার্টিক অ্যাসিডের ক্ষেত্রে কী হবে, NH3 প্লাস CH COOH আর এইখানটা হবে তোমার CH2 COOH। ওকে, তাহলে এইখানে প্রথমে একটা ডিপোটেনশন হবে, তাহলে K1 এর ক্ষেত্রে কী হবে, NH3 প্লাস CH COO মাইনাস CH2 COOH। তারপর নেক্সট কী হবে, আবার K2 হবে, K2 হচ্ছে তোমার NH3 প্লাস CH COO মাইনাস CH2 COO মাইনাস, এরপর হবে তোমার K3 সরি এটা হচ্ছে NH2 CH COO মাইনাস CH2 COO মাইনাস। ওকে, এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার সবসময় মাথায় রাখতে হবে যে আইসো ইলেকট্রিক পয়েন্ট সমান হচ্ছে PK1 প্লাস PK2/2, মানে দুটো পিকে ভ্যালুর হচ্ছে এভারেজ, সেটা হচ্ছে আইসো ইলেকট্রিক পয়েন্ট। ঠিক আছে না, কিন্তু এখানে তো দেখো পিকে ভ্যালু কটা আছে, তিনটে রয়েছে, K1 রয়েছে, কটা আছে, তিনটে, K1 আছে, K2 আছে, K3 আছে। তাহলে যখন তোমার বেসিক হবে না, যখন তোমার এটা অ্যাসিডিক হবে, সরি আলফা অ্যামিনো অ্যাসিড যখন অ্যাসিডিক হবে, তখন তুমি মাথায় রাখবে যে আইসো ইলেকট্রিক পয়েন্ট সমান হচ্ছে যে দুটো যে তিনটে ভ্যালু দেওয়া থাকবে। ধরো তোমার দেওয়া আছে PK1 সমান হচ্ছে লেটসে দেওয়া আছে 4.8, ধরো PK2 সমান দেওয়া আছে 5.2 আর PK3 সমান দেওয়া আছে 3.1। মাথায় রাখবে যে দুটো পিকে ভ্যালু কম হবে, এখানে একটু গড়বড় হয়েছে, সবসময় PK1 এটা হচ্ছে 4.2। ওকে, যে দুটো পিকে ভ্যালু কম হবে সেই দুটোকে আমি এভারেজ করবো আইসো ইলেকট্রিক পয়েন্ট। ফর দ্য কেস অফ, মাথায় রাখবে গড়বড় যেন না হয়ে যায়, ফর দ্য কেস অফ অ্যাসিডিক আলফা অ্যামিনো অ্যাসিড, যে দুটোর পিকে ভ্যালু কম হবে সেই দুটোর এভারেজ করবো। আইসো ইলেকট্রিক পয়েন্ট সমান হচ্ছে তাহলে PK2 প্লাস PK3/2। ওকে, আইসো ইলেকট্রিক পয়েন্টটা। আবার যদি তোমার অ্যামিনো অ্যাসিডটা বেসিক অ্যামিনো অ্যাসিড দেয়, সাপোজ ধরো দিল COO মাইনাস NH3 প্লাস হাইড্রোজেন CH2 আর এইখানটা হচ্ছে তোমার NH2, এখানে তাহলে NH3 প্লাস। ঠিক আছে না, এটার নাম হচ্ছে তোমার অ্যারিজিনিন, তাই তো, NH2 হ্যাঁ না, এটার নাম হচ্ছে তোমার লাইসিন, এটা 4 হবে, এটা 4, এটা হচ্ছে লাইসিন। যদি লাইসিন দেয় সেক্ষেত্রে তোমার তিনটে পিকে হবে, PK1 হবে, PK1 প্লাস PK2 প্লাস PK3, তিনটে পিকে থাকবে। ওকে, আর সেই ক্ষেত্রে তোমার কী করবো, আইসো ইলেকট্রিক পয়েন্ট সমান যে দুটো হাইয়েস্ট পিকে ভ্যালু থাকবে, যে দুটো, সেক্ষেত্রে PK1 প্লাস PK2/2, যে দুটো পিকের ভ্যালু হাইয়েস্ট হবে সেই দুটোর এভারেজ হবে। আর একটা কারণ হচ্ছে, একটা জিনিস সিম্পল মনে রাখবে, সেটা হচ্ছে যে নিউট্রাল, আমি বললাম প্রথমে, নিউট্রাল যদি আলফা অ্যামিনো অ্যাসিড হয় সেক্ষেত্রে পিকে ভ্যালু হবে তোমার 6-এর কাছাকাছি। যদি অ্যাসিডিক হয় লেস দেন ওই 3-এর কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 3-এর কাছাকাছি। যদি বেসিক হয় সেক্ষেত্রে হচ্ছে তোমার অ্যাপ্রক্স 9-এর কাছাকাছি। তা 3, 6, 9 এটা হচ্ছে নিউট্রাল আলফা অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে তোমার অ্যাসিডিক আলফা অ্যামিনো অ্যাসিড, আর এটা হচ্ছে তোমার বেসিক আলফা অ্যামিনো অ্যাসিড। তো 9 যদি এভারেজ হয়, অবভিয়াসলি তাহলে হাইস্ট দুটোর এভারেজই আমাকে 9 করতে হবে। আর যদি তোমার 3-এর কাছাকাছি এভারেজ হতে হয়, তাহলে লোয়েস্ট দুটোর এভারেজকে আমি করলে তোমার 3-এর কাছাকাছি আসবে। আর নিউট্রালের ক্ষেত্রে তো ভাই দুটোই থাকবে, PK1 আর PK2, তাহলে সেক্ষেত্রে তো আর আমার কনফিউশন রাইজ করে কথাই নেই। ওকে, তো এই হয়ে গেল আমাদের আলফা অ্যামিনো অ্যাসিডের তোমার এই আইসো ইলেকট্রিক পয়েন্ট। আর একবার আমি চেক করে নিই যে সিলেবাসে কী কী রয়েছে। ওকে, অ্যামিনো অ্যাসিড অ্যান্ড প্রোটিন ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। আচ্ছা, ডেফিনেশন তো বলে দিচ্ছি, ক্লাসিফিকেশন পজিশনের উপর ডিপেন্ড করে তোমার যে দুটো হলো আর কি, আলফা, বিটা, গামা অ্যামিনো অ্যাসিড। ওকে, এরপর হচ্ছে আমার সিনথেসিস। হ্যাঁ, সিনথেসিস মেথড আছে তিনটে, যেটা আমার গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস, টেকা সিনথেসিস আর অ্যাজাইল অ্যাক্টোন সিনথেসিস।
আমি প্রথমে গ্যাব্রিয়েল থ্যালামাইড বা স্টেকা সিনথেসিস দেখিনি, এটা ভেরি ইম্পর্টেন্ট, মানে ভেরি ইন্টারেস্টিং আর কি। ইম্পর্টেন্ট তো সবই, যেটাই পরীক্ষা পড়ে ওটাই ইম্পর্টেন্ট। তো স্টেকার সিনথেসিস, এই স্টেকার সিনথেসিসটা তোমরা এমনিতেই জানো আর কি, মানে শুধুমাত্র এই নাম দিয়ে হয়তো নাম দিয়ে পড়োনি, পড়েছো যারা তোমরা সবাই পড়েছো, সরি এক্সট্রিমলি সরি কি পড়োনি বলাটা, কারণ তোমরা সবাই পড়েছো, মাস্টার ডিগ্রি করেছো যখন। আর ওটা কি এর মানে আমরা অ্যামিনো অ্যাসিড পড়ার আগেও পড়েছিলাম, আমি এটা বলতে চাইছিলাম যে অ্যামিনো অ্যাসিড যখন পড়েছে তার আগে স্টেকার সিনথেসিসটা আমরা পড়ে ফেলেছি অজান্তে। সেটা কেমন করে না, আমরা জানি যে একটা আর সি সিএইচও, ওকে, একটা অ্যালডিহাইড, একটা অ্যালডিহাইডকে যদি অ্যামিন দিয়ে রিয়াকশন করা হয়, অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করা হয়, তাহলে আমার কী তৈরি হবে, আর এখান থেকে জল বেরিয়ে যাবে কিন্তু, হ্যাঁ, -H2 জল বেরিয়ে গিয়ে কী হয়, আর CH ডবল বন্ড NH ইমিন তৈরি হয়, এটা আমরা জানি ইমিন তৈরি হয়। এবার এটাকে যদি NaCN দিয়ে হিট করা হয় না, NaCN কিছু না, এই CN মাসটা মারবে, এটা বেরিয়ে যাবে, ওকে। আর দেখো আর CH, এই হলো তোমার NH মাইনাস, আর এটা হচ্ছে CN। এবার সিস্টেম থেকে জল বেরিয়ে গেছে, মানে তো জল তো রয়েছে এখানে সিস্টেমে, তাই না? তাই কী করবে, প্রোটন নিয়ে নেবে এখান থেকে, আর CH, এই হয়ে গেলো তোমার NH2, আর এই হয়ে গেলো তোমার সায়ানাইড। এবার আমাকে বলো দেখি ভাই, আমাদের কাছে তো অনেকগুলো প্রসেস আমরা জানি যে সায়ানাইডকে অ্যাসিড করতে হয় কী করে, সিম্পল ব্যাপার। তো আর দেখো CH, এই হয়ে গেলো আমার NH2, আর সায়ানাইডকে অ্যাসিড করে দেবো, এ বেনে গেলো আমার আলফা অ্যামিনো অ্যাসিড। ক্লিয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো ওই জন্য আমি বললাম যে এটা আমরা এই নামেই পড়েছি অ্যামিনো অ্যাসিডের এখানে, বাকি এর আগে আমরা এমনি নর্মাল রিয়াকশানে করেছি অনেকবার। কি অ্যালডিহাইডকে অ্যামোনিয়া দিলে পরে তোমার ইমিন তৈরি হয়, আর সায়ানাইড দিলে পরে এরকম, সিম্পল ব্যাপার, ওকে। তো এখানে আমি যাচ্ছি না, আর এই প্রসেসটার নাম হচ্ছে স্টেকার সিনথেসিস। এবার আমাকে দেখো সিম্পল জিনিস হচ্ছে, এই যদি আরটাকে আমি ভ্যারি করি, আরটাকে যদি আমি হাইড্রোজেন নিই, মানে হচ্ছে যদি আমি ফর্মালডিহাইড নিই, তাহলে তোমার তৈরি হবে যেটা, সেটা তৈরি হবে গ্লাইসিন, NH2 CH2 COOH, ঠিক আছে। যদি আমি অ্যাসিটালডিহাইড নিই, CH3 CHO, তাহলে সেইখানে তৈরি হবে তোমার অ্যালানিন, NH2 CH COOH, আর হচ্ছে তোমার CH3, ঠিক আছে। বাকি আর এর ভ্যারিয়েশন করলে পরে আমরা এখানে এই জায়গাটা ভ্যারিয়েশন পাবো। তো এই স্টেকার সিনথেসিস এইটুকুই। আর এখানে তোমার কী হচ্ছে, স্টেকার সিনথেসিস তোমার যে রিয়েজেন্ট ইউজ করা হয় সেটা হচ্ছে তোমার কী হয়ে গেলো, আর CHO, ওরা নিচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, হ্যাঁ, NH4 হোল টু NH4CN, NH4 হোল টু তো হবে না, NH4CN, এই NH4CNটা জিনিসটা কি না, NH3 প্লাস হচ্ছে তোমার HCN, বাস কাজ কত, NH3 প্রথমে ইমিন করবে, তারপর HCN দিয়ে প্রোটনশন হয়ে সায়ানাইড অ্যাডিশন হবে, আমার বেনে যাবে তোমার স্টেকার সিনথেসিসের মেন জিনিস। বা কোথাও কোথাও এরকমও থাকবে, দেখবে কোথাও কোথাও এটা না দিয়ে না, এই NH4CN না দিয়ে এরকমও দিতে পারে যে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, আর হচ্ছে তোমার NaCl সল্ট NaCN, এই দুটোর মিক্সচারও দিল, সেক্ষেত্রেও স্টেকার সিনথেসিস হবে। আর যেটা বানবে সেটা হচ্ছে তোমার আলফা অ্যামিনো অ্যাসিড, NH2 COOH, এটা যেন মাথায় থাকে, এটারই নাম হচ্ছে স্টেকার সিনথেসিস, আর কিছু না। আর গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস, দেখো গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিসটা আমি আগের দিন অজান্তে একটু বলেছিলাম। গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস কি, আগে সবার আগে এই থ্যালামাইডটা কী জিনিস এটা আমি জেনে নিই। থ্যালামাইড জানতে গেলে থ্যালামাইডের আগে আমি থ্যালিক অ্যানহাইড্রাইড জানবো, আর থ্যালিক অ্যাসিড জানবো। হোয়াট ইজ থ্যালিক অ্যাসিড, এরকম থ্যালিক অ্যাসিড হচ্ছে আমার এই বেনজিন COOH, এই হচ্ছে ভাই হচ্ছে থ্যালিক অ্যাসিড। এটাকে যদি আমি হিট করি, এখান থেকে -H2O যেটা হবে সেটা হচ্ছে তোমার, এইটাকে আমি বলবো থ্যালিক অ্যানহাইড্রাইড, কী বলে এটাকে, থ্যালিক অ্যানহাইড্রাইড। এবার যদি এটাকে আমি সিম্পল অ্যামোনিয়া দিয়ে হিট করি, তো কী হবে, আমি আগের দিনে বলেছিলাম তোমাদেরকে, কোনো একটা পার্টিকুলার জ্যামের কিছু একটা পড়াতে গিয়ে হয়তো বলেছিলাম যে হ্যাঁ এই বানলো আমার, তাহলে এটা হচ্ছে তোমার থ্যালামাইড, PHTHALAMID, এটার নাম হচ্ছে থ্যালামাইড। এখন কেস দেখো সিম্পল ব্যাপার, এই স্টেপটা আমি আর করছি না, এখানে কিছু নেই। এই লোন পেয়ার দিয়ে তোমার এখানে হিট করবে, উঠবে, ব্যাক করবে, এটা খুলে যাবে, একদিকটা অ্যামাইড হবে, একদিকটা অ্যাসিড হবে, ওই অ্যামাইড অ্যাসিড থেকে মাইনাস ওয়াটার জল বেরিয়ে গেলে তোমার এটা বানবে। ও তোমরা নিজেরা একটুখানি কলম চালালে বুঝতে পেরে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন যদি আমার কাছে থ্যালামাইড থাকে, আমি এই থ্যালামাইডটাকে আলফা অ্যামিনো অ্যাসিড সিনথেসিস করতে কীভাবে কাজে লাগাতে পারি, ওটা আমরা একবার দেখবো। কিছু নেই এখানটায়, খুব সিম্পল ব্যাপার।
ধরো এই আছে তো, এটাকে যদি আমি যে কোনো একটা বেস দিই, লেটস সে OH মাইনাস। OH মাইনাস সবার আগে কাজকে একটা কথা মাথায় রাখবে বারবার, ক্যানিজেরো আর অ্যালডিহাইড রিয়াকশনের ডিফারেন্স কী? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যানিজেরো রিয়াকশন অ্যান্ড অ্যালডিহাইড রিয়াকশন, অ্যালডোল রিয়াকশন? অ্যালডোল রিয়াকশন তখন হবে যদি তোমার আলফা হাইড্রোজেন থাকে কার্বনিলের পাশে, অ্যালডিহাইডের পাশে যদি আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকে, তাহলে তোমার কী হবে? অ্যালডোল রিয়াকশন হবে। যেমন ধরো CH3CHO আর হচ্ছে তোমার আরে সিম্বু আসতে ভাই চাচা না, ওকে PSHO। এখন হচ্ছে তোমার যদি এই দুটোকে যদি আমি OH মাইনাস দিয়ে আলাদা আলাদাভাবে হিট করি, কেস হচ্ছে দেখো এই কার্বনের পাশে রয়েছে আলফা হাইড্রোজেন, তো যে কোনো বেসের হচ্ছে প্রাইমারি টার্গেট হচ্ছে তোমার অ্যাসিডিক হাইড্রোজেন। যদি সে অ্যাসিডিক হাইড্রোজেন পেয়ে যায়, ও আর কিছু দেখবে না, আর কোথাও আমাকে নিউক্লিওফাইল হিসাবে ইউজ করার জন্য ব্যবহার করা হচ্ছে না কি হচ্ছে আমার ডিরেকশন আমি জানি না। আমি অ্যাজ সুন অ্যাজ আমি অ্যাসিডিক প্রোটন পেয়ে যাব, আই উইল টেক দ্যাট প্রোটন অনলি। ওকে, আমি শুধু সেই অ্যাসিডিক প্রোটন পেয়ে গিয়ে আমি ওটাকে নিয়ে নেবো, বাস কাজ খতম আমার। আমি আর যাবোই না অন্য কোনো জায়গায়, আমাকে কার্বনিল পেলাম না, আমাকে SN2 করতে হবে না কিসে করতে হবে আমি দেখবো না। তো এই অ্যাসিডিক প্রোটনের ভাই সবাই তো এই অ্যালডোল আর কার্বনিলের ওইটা পার্থক্য কি, অ্যালডোল রিঅ্যাকশনের ক্ষেত্রে যেই আলফা হাইড্রোজেন পেয়ে যাবে তাহলে কিন্তু ও আলফা হাইড্রোজেন পিক করবে, ও কিন্তু আর কার্বনিলের জন্য কার্বন অ্যাটাক করবেই না। তো সবার আগে কী করতে হবে, ক্যানিজারে করতে গেলে আলফা হাইড্রোজেনটাকে আমাকে রিমুভ করতে হবে। তাহলে সেই সিস্টেমের ক্ষেত্রে ক্যানিজারে হবে যেখানে আলফা হাইড্রোজেন থাকবে না। তার কারণ হচ্ছে বেসের প্রপার্টি ওটা, যে কোনো বেসকে যদি কোনো সিস্টেমের মধ্যে ডালা হয়, সে যদি আলফা প্রোটন পেয়ে যায়, আলফা হাইড্রোজেন বা অ্যাসিডিক হাইড্রোজেন পায়, সবার আগে সে অ্যাসিডিক হাইড্রোজেনকে পিক করবে। তো এ কী করবে, দেখো NH এর পাশে একটা অ্যাসিডিক প্রোটন রয়েছে, যে আমি বেস অ্যাড করবো, সঙ্গে সঙ্গে ও অ্যাসিডিক প্রোটনটাকে পিক করলো। পিক করার পর কী হবে দেখো, অ্যাজ সিম্পল এজ দ্যাট, এই কনজুগেটিভ বেস একটা তৈরি হবে N-। এবার এই N- এটা স্টেবল, এদিকে ঘুরবে আবার এদিকে ব্যাক করে এদিকে ঘুরবে, ভাই মস্ত একদম দুটো কার্বনের উপর দিয়ে ঘোরাফেরা করতে থাকবে, হয়ে গেল। এরপরে যদি আমি ধরো যে কোনো একটা আমি হ্যালাইড দিলাম, লেটস সে RCHBr এস্টার হ্যালাইড দিলাম, এ কী করবে, এই মাইনাসটা তখন এখানে মস্ত এখানটা অ্যাটাক করবে, দিয়ে বিয়ারটাকে বার করে দেবে সিস্টেম থেকে। তাহলে এটা হলো তোমার কী রিয়াকশন না, SN2 রিয়াকশন, সিম্পল SN2 রিয়াকশন। তাহলে সিম্পল SN2 রিয়াকশন আমার বানলোটা কি না, ধরো এরকম একটা কম্পাউন্ড, এটা হচ্ছে তোমার CH, এই হয়ে গেল তোমার R, আর এই তোমার COM এস্টার, ঠিক আছে না। এবার দেখো এইটাকে যদি তুমি H3+ দিয়ে হিট করা হয়, H3+ দিয়ে হিট করলে কী হবে, এই দেখো এই যে পোর্শনটা রয়েছে না, এই পোর্শনটা H3+ দিয়ে হিট করলে যে কোনো অ্যামাইডকে আমরা কি জানি, সিম্পল ধরো আমি এটা ছেড়ে দিলাম, আমি একটা অ্যামাইড নিলাম RCONH2, একটা অ্যামাইড নিলাম, বা ধরো একটা আমি এস্টার নিলাম RCOOR, ওকে আরডাস। এই দুটোকে যদি আলাদা আলাদাভাবে আমি H3+ দিয়ে হিট করি, সেক্ষেত্রে কী হবে, দুটোই হাইড্রোলিসিস হবে। হাইড্রোলিসিস হয়ে কী হবে, এই পোর্শনটা ভাঙবে, ভেঙে এখানে তোমার কী ঢুকে যাবে, OH ঢুকে যাবে, এই দুটোকে কী করবে, করসপন্ডিং অ্যাসিডে কনভার্ট করবে। তো বাস আমার কাজ খতম। এবার দেখো যখন আমি H3+ দিয়ে হিট করবো, তাহলে এই যে এটা তো কি, এটা কিছুই নয় না, এটা তো অ্যামাইড না, সাইক্লিক অ্যামাইড। তো এই পোর্শন তুমি দেখে নাও, এটা পুরো পরিষ্কার একটা অ্যামাইড। তাহলে কী হবে, এখানে তোমার যা মুছিয়ে দিয়েছি রে, ওকে এটা হচ্ছে আমার অ্যামাইড, এই এটা N হবে, ঠিক আছে। এ হচ্ছে অ্যামাইড। যখন H3+ করবো, দেখো এই পোর্শনটা ভেঙে হাইড্রোলিসিস হবে, এই দিকটা হাইড্রোলিসিস হবে, তাহলে এই দিকের পোর্শনটা দুটো থ্যালিক অ্যাসিড হয়ে গেল, তাহলে এই মালটা হয়ে যাবে তোমার NH2, আর এই COMটাও হাইড্রোলিসিস হয়ে গিয়ে করসপন্ডিং অ্যাসিড। তাহলে আমার কী দাঁড়াচ্ছে রিয়াকশানটা, এই আর এটা তোমার CH, এই দিকটা হয়ে গেলো COH, আর এই দিকটা হয়ে গেলো তোমার NH2। তাহলে এটা যেটা বানলো, এটা কী বানলো, একটা অ্যামিনো অ্যাসিড বানলো। এবার আর এর চরিত্র পাল্টালে আমি টোটাল অ্যাজ এ হোল অ্যামিনো অ্যাসিডের নামটা আমার আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে যদি আমার কী দরকার হয়, গ্লাইসিন দরকার হয়, আমি 8 হাইড্রোজেন নিয়ে নেবো। যদি আমার অ্যালানিন দরকার হয়, 8 মিথাইল নিয়ে নেবো। যদি ফিনাইল অ্যালানিন দরকার হয়, তাহলে PCH2 নিয়ে নেবো, ঠিক আছে না। তাহলে 8 চেঞ্জ করলে পরে আমি আলাদা আলাদা তোমার অ্যামিনো অ্যাসিড পেয়ে যাবো। দেখো এটা হচ্ছে তোমার গ্যাব্রায়েল থ্যালামাইড সিনথেসিস, ঠিক আছে। এরকম আরও অনেক সিনথেসিস রয়েছে, সিনথেসিস রয়েছে, যেমন একটা ইন্টারেস্টিং, এটা সিলেবাসে নেই, তা আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে এটাও আমরা জানি, ওকে। এই আলাদা আলাদা একটা রিয়াকশনের নাম আসে, খুব সিম্পল রিয়াকশন, যেটা আমরা অন্যভাবে পড়েছি, সেটা দেখে নাও একবার।
যেমন ধরো RCH2COOH, এটার একটা সাব পার্ট বলতে পারো, মানে এই সেম টাইপের গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস যেটা করেছে না, এই সেম টাইপের রিয়াকশন একটু ডিফারেন্ট হবে। ধরো আমরা এখানে কী করছিলাম না, এই থ্যালামাইডটা যেটা যখন নিলাম, এই থ্যালামাইডটাকে বেস দিয়ে ট্রিট করার পরে এই যে স্টেপটা করেছি আমরা রিয়াকশনটা, এই যে রিয়াকশনের স্টেপটা করলাম, এই স্টেপটাতে কী করেছি, এই দেখো একটা আমি RCHBr এই মলিকুলটা নিয়েছি। এখন কেস হচ্ছে এই মলিকুলটা বানবে কী করে, মানে RCH2COOH থেকে আমি কি বানাবো না RCHBr, এইটা আমি কী করে বানাবো COOH, এটা আমি বানাবো কী করে, এটুকু এই ভিডিওটাকে পজ করে 1 মিনিটের জন্য, 1 মিনিট 30 সেকেন্ডের জন্য বা 5 সেকেন্ডের জন্য, তারপরে একবার ভেবে বলো যে এই যে হ্যালোজেন আলফা অ্যাসিড, ভাই সিম্বা চুপ হয়ে যায় আর, আলফা হ্যালো অ্যাসিডটা আমি বানাবো কী করে, এটা একটা সিম্পল নেম রিয়াকশন আছে যার নাম হচ্ছে HVZ রিয়াকশন, মানে হচ্ছে হেল-ভোলহার্ড-জেলেনস্কি রিয়াকশন। ঠিক আছে, এটা একবার গুগল করে নিও বা বইতে দেখে নিও, এটা কিছু নেই, এটাকে আমাকে দিতে হবে সিম্পল Br2 আর হচ্ছে রেড ফসফরাস, এই দুটোকে দিলে পরে তোমার এই কার্বক্সিলিক অ্যাসিড যেখানটা রয়েছে তার আলফা পজিশনে তোমার ব্রোমিনেশন হবে। ওকে, যে HVZ দিলাম কাজ আমার খতম। এরপর আমি যদি এটাকে সিম্পল অ্যামোনিয়া দিয়ে হিট করি, SC2 হিট করি, এই দেখো বেনে গেল আমার RCH, এখানে তোমার SN2, এখানে SN2 হবে, Br বেরিয়ে চলে যাবে, এই NH2COOH। ঠিক আছে, এই বেরিয়ে গেল আমার আলফা অ্যামিনো অ্যাসিড। এখন এই আর এর ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করলে পরে তোমার আলফা অ্যামিনো অ্যাসিডে তোমার বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন পেয়ে যাবো। ওকে, তো এই হচ্ছে আমার কাজ খতম। আর একটা তোমাদের সিনথেসিস যেটা ছিল সেটা হচ্ছে অ্যাজাল্যাক্টোন লেখা আছে, ওই অ্যাজাল্যাক্টোনটা তোমার আর্লেনমেয়ার অ্যাজাল্যাক্টোন সিনথেসিস বলে আমরা পড়েছি, যে কোনো বইতে তুমি পেয়ে যাবে ওটা। আলফা অ্যামিনো অ্যাসিড আছে এরকম যে কোনো বই, আমি বারবার আমি একটা বইয়ের নাম করছি, সেটা হচ্ছে সচিন ঘোষের বইতে পেয়ে যাবে, আর বাকি হচ্ছে এন তিওয়ারির বইতে পেয়ে যাবে। আলফা অ্যামিনো অ্যাসিডটা এন তিওয়ারির বইতে আই ডোন্ট নো কি নতুন ভার্সনে করেছে কিনা, আমরা যে ভার্সন পড়েছিলাম সেই ভার্সনে ছিল না। এখন নতুন বইটা শুনেছি নাকি স্যার আরও একটা দুটো ভলিউম 1 ভলিউম 2 এসব আসে মনে হয়, ভলিউম 2তে সম্ভবত আছে, যেখানে কার্বোহাইড্রেট আসে না একটা বইতে আসে মনে হয় ভলিউম 2 আই থিঙ্ক, তো ওখানে আলফা অ্যামিনো অ্যাসিড থাকবে। ঠিক আছে, তো বাস ওখান থেকে যে কোনো একটা জায়গা থেকে দেখে নেবে। আলফা অ্যামিনো অ্যাসিড প্রথমে শুরু করার আগে বলেছিলাম অ্যাজ এ হোল চ্যাপ্টারটা বেশ বড়, আর বেশ বড় ইন দ্য সেন্স অনেক কিছু আছে ট্রিভিয়াল জিনিসপত্র, ছোটোখাটো এটা ওটা করে, কিন্তু আমাদের এসএসসি সিলেবাসে বিশেষ নেই, যেটুকু দেওয়া আসে সেটুকু পড়বো, নিড টু নো বেসিস, যতটুকু জিজ্ঞেস করবো ততটুকু, তার বাইরে আমার এদিক ওদিক করা দরকার নেই। তার কারণ হচ্ছে বারবার বলছি সিলেবাসটা প্রচুর বড়, কিন্তু কোশ্চেন সোজা আসবে। সিলেবাস বড়, সিলেবাস টোটালটা একবার থ্রুআউট একবার কভার করতে টাইম লেগে যাবে, তো আমরা যেটুকু চেয়েছে তার বাইরে যাবো না। তো এবার একবার দেখে নিই তাহলে এই আর্লেনমেয়ার অ্যাজাল্যাক্টোন সিনথেসিস কীভাবে কী হয়। দেখো এখানে যেটা নেয় না সেটা হচ্ছে সম্ভবত প্রথমে হচ্ছে তোমার NH2CH2COOH, এটার নাম হচ্ছে তোমার গ্লাইসিন। এই গ্লাইসিনটাকে কী করে না PHCOCl দিয়ে এর এই NH2টাকে প্রোটেক্ট করা হয়। আচ্ছা হ্যাঁ, যদিও তোমার পেপটাইড সিনথেসিস দেখবে সিলেবাসে নেই, এই পেপটাইড সিনথেসিসের দুটো একটা জিনিস আমি একটু বলবো, সেটা একটু পরে বলবো, এটা আগে করে নিই। তোমার আলফা অ্যামিনো অ্যাসিডটা কীভাবে বানছে সেটা একবার দেখে নিই, তারপরে আমি পেপটাইডের ব্যাপারটা আসবে তখন একটু বলবো। তো কী করা হয়, যখন আমি PHCOCl দেবো আর এর সঙ্গে যখন পিরিডিন দেবো যে বেস হিসাবে, কী করবে না এই NH এর জায়গায় তোমার NHটা প্রোটেক্ট হয়ে যাবে, NH PHCO NHCH2COOH। ওকে, ঠিক আছে, এটা প্রোটেকশন হয়ে গেল। এবার এইটা কী করো দেখো, এই আমরা কি জানি এটি অ্যামাইড, তো অ্যামাইড কী করে এরকম করে রেজোনেন্স হয়, এটা রেজোনেন্স হলে কীরকম লাগবে দেখতে না PHC হয়ে গেলো তোমার OH, এই ডবল বন্ড NH, ওকে, এইটা হয়ে গেলো তোমার CH2 আর হয়ে গেলো তোমার COOH। এখন দেখো এই যে দুটো ওই না পাশাপাশি রয়েছে, এই একটু ফিট কিছু একটা দিলেই বা একটা অ্যাসিডিক অ্যানহাইড্রেট দিলে যাই কিছু করলে, ধরো আমি অ্যাসিডিক অ্যানহাইড্রেট দিলাম Ac2O, অ্যানহাইড্রেট দিলে সুন্দর এখান থেকে কী হবে একটা জল বের, এই অ্যাসিডিক অ্যানহাইড্রেট মানে কি এর জলে শর্টে আসে। এবার এখানে পাশাপাশি কী আসে, এই অ্যাসিডিক অ্যানহাইড্রেট মানে এই ভাই জলে শর্ট আছে, আর এদিকে পাশাপাশি দুটো ওইজ রয়েছে, মানে এই আরামসে জল ছাড়তে পারে। তো এই কী করবে, এর কাছ থেকে একটা জলে নিয়ে নেবে মাস্ট, এর কাছ থেকে জলে নিয়ে নিলে পারে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমার দেখো PHC ডবল বন্ড NH, এটা হচ্ছে O, হয়ে গেলো তোমার CH2,
আর এই হয়ে গেলো তোমার সিউ। এইটার নাম হচ্ছে তোমার অ্যাজাল্যাকটোন। ওকে, অ্যাজাল্যাকটোন কেন? আমরা সাইক্লিক এস্টারকে কী বলি? ল্যাকটোন বলি। আর এই দেখো সি ডবল বন্ড এন এই অ্যাজো গ্রুপ টাইপের। ওকে ওকে, ওই জন্য এই অ্যাজো আর ল্যাকটোন একসঙ্গে রয়েছে ভাই, এর নাম হচ্ছে অ্যাজাল্যাকটোন। কোথাও গোলমাল করলাম মনে হচ্ছে, আর ডোন্ট একবার দেখে নেব, গোলমাল হলেও হয়ে যেতে পারে। সিও পাশে CH2 এনে না গোলমাল হয়ে মনে হচ্ছে। ঠিক আছে, এনিওয়ে, তো এই হচ্ছে কেস আর কি, ল্যাকটোন আর অ্যাজো একসঙ্গে রয়েছে, তো এটাকে বলবো অ্যাজাল্যাকটোন। তো এই আমার হয়ে গেল তোমার অ্যাজাল্যাকটোনটা বেনে গেল। তাহলে অ্যাজাল্যাকটোনটা কি আরেকবার লিখে নিই, মুছিয়ে দিলাম বেকার বেকার। CH2 সিঙ্গেল বন্ড CO, এটা হচ্ছে তোমার N ডবল বন্ড CO, এ হচ্ছে তোমার PH। ওকে, এ হয়ে গেল আমার অ্যাজাল্যাকটোন। এখন কেস হচ্ছে আমাদের কাছে সিস্টেমে কি পড়ে আসে, আমি এটা কি ফাইনাল স্টেপটা কী করেছিলাম না, অ্যাসিডিক অ্যানহাইড্রেট দিয়েছিলাম। ওকে, এবার যদি আমি যে কোনো একটা অ্যালডিহাইড নিই, ধরে নিলাম আমি কী নেবো, PHCHO নিই, যে কোনো একটা অ্যালডিহাইড PHCHO। ওকে, এইটাকে যদি আমি SCO মাইনাস CH3COO মাইনাস CH3COO মাইনাস দিই, মানে সোডিয়াম অ্যাসিডের দিই, তো এইখানে দেখো এইখানে কি আছে তোমার, দুটো প্রোটনটাকে আমি ব্রেক করে লিখছি। এই যে প্রোটনটা রয়েছে না, এই প্রোটনটা অ্যাসিডিক প্রোটন, এই প্রোটনটাকে পিক আপ করবে। এই প্রোটনটা কেন অ্যাসিডিক? তার কারণ হচ্ছে এখানে যদি নেগেটিভ চার্জ তৈরি হয়, এই নেগেটিভ চার্জটা এর উপর দিয়ে ডিলোকালাইজ হবে, অ্যাজ ওয়েল এজ এটার উপর দিয়েও ডিলোকালাইজ হতে পারে। ওকে, তো ওই প্রোটনটা হচ্ছে ভেরি মাচ অ্যাসিডিক। তো প্রোটনটা টেক আপ করবে, টেক আপ করলে দেখতে কেমন হবে? তাহলে এটা দাঁড়াবে তোমার অ্যাজাল্যাকটোনটা দাঁড়াচ্ছে আমার CHCOO N ডবল বন্ড CPH, আর এখানটা হচ্ছে মাইনাস। এখানে যে মাইনাসটা তৈরি হবে এটা হচ্ছে ভেরি মাচ গুড একটা নিউক্লিওফাইল। ওকে, এ কী করবে, মাইনাসটা এখানে হিট করবে, এটা উপর উঠে যাবে, এখান থেকে উপর উঠে যায়, ফাইনালি দুটো স্টেপ হবে, একটা এখানটা ওইচ হয়ে গেল, ওইচ হওয়ার পরে ওয়াটার এলিমিনেশন হবে। PH দেখো CH, এটা হচ্ছে তোমার O মাইনাস C, এখানে হাইড্রোজেনটাকে আমি আলাদা করে কেটে লিখি, কারণ হচ্ছে ওয়াটার এলিমেন্ট করবো যখন, তখন দেখাতে সুবিধা হবে। আর এই হচ্ছে N ডবল বন্ড C, এই হলো ভাই তোমার PH। তাহলে এইখানে যে প্রোটনটা নিয়েছে, কে নিয়েছে না, সোডিয়াম অ্যাসিড থেকে নিয়েছিলাম, ও বেনে গেছে অ্যাসিডিক অ্যাসিড। এবারে অ্যাসিডিক অ্যাসিড তাহলে বেনে যখন যাবে, এই অ্যাসিড রয়েছে সিস্টেমে, আর এখানে O মাইনাস, এ তো ভাই থাকবে না, কী হবে না, এই অ্যাসিডিক অ্যাসিডের প্রোটনটা এ ভাই কী করবে, নিয়ে নেবে। নিয়ে নিলে কী দাঁড়াবে তোমার, এ দেখো PHCH, এটা দাঁড়াবে তোমার OH, এই গেল C, এ হলো তোমার হাইড্রোজেন, আর বাকি রেস্ট অফ দ্য থিং যেটা যা ছিল সেটা রয়ে গেল। ঠিক আছে না? এরপর দেখো কী হবে, এ আবার কী বেনে গেছে, PHC ডবল, ওই প্রোটনটা দেওয়ার পরে কী বেনে গেল, আবার CH3COO মাইনাস বেনে গেল। এ তখন কী করবে, এই প্রোটনটাকে ধরবে, এ হিট করবে, ওয়াটার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে PHCH ডবল বন্ড C, এবার তোমার এই পোর্শনটা যেটা ছিল COO, এটা হচ্ছে তোমার N ডবল বন্ড CAPH। ক্লিয়ার? এটা সিম্বা নিচে 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 গো। ঠিক আছে, এটা তোমার বেনে গেল। এবার একটা ইন্টারেস্টিং ফিচার্স, এটা দেখো, এবার যদি আমি এই টোটাল সিস্টেমটাকে কী করব, এই যে ডবল বন্ডটা রয়েছে না, এই ডবল বন্ডটা যদি আমি রিডাকশন করতে পারি, এই ডবল বন্ডটা কী দিয়ে রিডাকশন করবো, দেখো আমরা একটা সিম্পল ভালো রিয়াকশন রিয়েজেন্ট জানি, সেটা হচ্ছে বার্চ রিডাকশন। ঠিক আছে, একটা বার্চ রিডাকশন করতে পারি, আর একটা হচ্ছে তোমার প্লাটিনাম হাইড্রোজেন দিয়ে রিডাকশন করতে পারি। এইখানে কিন্তু এই PTHCl দিয়ে করা আছে, আর একটা হচ্ছে তোমার HI অথবা HI রেড ফসফরাস। এই দুটো রিয়েজেন্টের মধ্যে একটা রিয়েজেন্ট দিয়ে আমি এটাকে রিডাকশন করবো। রিডাকশন করলে কী হবে না, রিডাকশন করলে তোমার এটা এরকম লাগবে দেখতে, PHCH2CH, এই কার্বনিল ও, এটা হচ্ছে তোমার N ডবল বন্ড CPH। ঠিক আছে, এটা দাঁড়ালো। এবার তুমি দেখো আমরা সুন্দরভাবে পেয়ে গেছি একটা জিনিস, সেটা হচ্ছে এই যে পার্টটা, এই যে কার্বনটা না, এই যে CH-টা, এইটা দেখো, এই পজিশনটা হচ্ছে তোমার দেখো মস্ত, এখানে বন্ডটা ব্রেক করলে এই পোর্শন অ্যাসিড হয়ে যাচ্ছে, আর এই দিকে যদি এই বন্ডটা ব্রেক করতে পারি তাহলে এই পোর্শনটা তোমার অ্যামিন হয়ে যাচ্ছে। তাহলে এই দেখো পেয়ে যাবো আমি অ্যামিনো অ্যাসিডটা পার্ট। ওকে, তাহলে এটাকে আমি কী করে করবো, এটা মুছে দিই। এটাকে সিম্পলি কিছুই না, এটাকে সিম্পলি কী করবো, আমি হাইড্রোলিসিস করবো। এটাকে যদি, যেহেতু
ল্যাকটোন আমরা কি জানি এস্টার হচ্ছে তোমার অ্যামাইড, এগুলোকে হাইড্রোলাইসিস করলে কী হবে, করসপন্ডিং অ্যাসিড বনে যাবে। তো এটাকে হাইড্রোলাইসিস করলে কী হবে, এই ওয়াটার মলিকুলটা H2 মলিকুলটা এইখানটা মারবে, উঠবে, ব্যাক করবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে এই বন্ডটা খুলে গেলে কেমন দেখতে লাগবে না, PH CH2 CH C ডবল বন্ড দেখো OH, আর এই দিকটা হবে তোমার N ডবল বন্ড C, এটা হচ্ছে তোমার OH, এটা PH। তাহলে এই দেখো এই পোর্শনটা কী হয়ে গেলো, এই পোর্শনটা হয়ে গেলো তোমার এনল। এনল থাকলে পরে এনল তো থাকবে না, এ কিটো এনল এস্টার, তাই তোমার কী হবে করসপন্ডিং কিটো ফর্মে চলে যাবে। তাহলে PH CH2 CH, এটা হচ্ছে তোমার C ডবল H, আর এটা হয়ে গেলে তোমার NH CO PH। ক্লিয়ার? এবার আমাদের কাজ হচ্ছে এই যে NaCOPH রয়েছে না, এই যে NaCOPH মানে এটা বলবো NH এর প্রোটেকশন আর কি, এটাকে খুলে দিতে হবে। এটাকে খুলতে গেলে সিম্পলি ভাই কিছু নেই, এটাকে তোমার HCl ওয়াটার মানে H3+, এটাও তো একটা এস্টার না, অ্যামাইড না, H3+ হিট করলে খুলে পালিয়ে যাবে। তাহলে দাঁড়াচ্ছে তোমার কি PH CH2 CH, এই দিকটাতে হয়ে গেলো তোমার NH2, এ হয়ে গেলো তোমার C ডবল H, এ হয়ে গেলো তোমার আলফা অ্যামিনো অ্যাসিড। ক্লিয়ার? তো এই বেনে যাবে তোমার আলফা অ্যামিনো অ্যাসিড। এবার তাহলে কেসটা কোথায় দাঁড়ালো আমাদের ম্যাটারটা, যে এই যে অ্যাজাল্যাকটোন, ভালো করে দেখো, এই যে অ্যাজাল্যাকটোন, এই অ্যাজাল্যাকটোনটা তো আমি যে টাইপের নেবো, লাইক এখানে যদি আমি PH নিই, তাহলে PH নিলে আমার কী দাঁড়াচ্ছে না, PH CH2 C ডবল, PH CH2, আর তার করসপন্ডিং হচ্ছে তোমার আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে এখানে লিমিটেশন রয়েছে একটা, কী লিমিটেশন দেখো, এখানে PH জায়গায় আমি ম্যাক্সিমাম কী নিতে পারি, হাইড্রোজেন নিতে পারি, হয়তো ম্যাক্সিমাম হাইড্রোজেন নিতে পারে। তাহলে ম্যাক্সিমাম যদি আমি হাইড্রোজেন নিই, তো PHকে যদি হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করা হয়, তাহলে কী দাঁড়াবে, এই দেখো এটা হচ্ছে তোমার CH3। তাহলে আমি মিনিমাম তোমার আর সবচেয়ে মানে অ্যালানিন বানাতে পারি, কিন্তু কখনোই গ্লাইসিন আমি বানাতে পারবো না, তাই না? গ্লাইসিন আমি কখনোই বানাতে পারবো না, হয় আমি অ্যালানিন দিয়ে শুরু করতে পারি অথবা ফিনাইলঅ্যালানিন বা তার হায়ার সাবস্টিটিউশন, কখনো আমি গ্লাইসিন বানাতে পারবো না বাই ইউজিং অ্যাজাল্যাকটোন। ক্লিয়ার? এটা একবার বাস, কিছুই না, লিমিটেশন আর কি। তো এ হচ্ছে ওকে, এটা গেল তোমার অ্যাজাল্যাকটোন সিনথেসিসের গল্প। আর বাকি হচ্ছে তোমার যেটা আরেকবার চেক করে নিই তোমার সিলেবাসটা কী কী রয়েছে। ওকে, অ্যাজাল্যাকটোন মেথড, তারপর যে প্রপার্টিজ অ্যান্ড রিয়াকশন অফ গ্লাইসিন অ্যান্ড অ্যালানিন। গ্লাইসিন অ্যান্ড অ্যালানিনের রিয়াকশন বলতে সেইভাবে কিছু তো আমি মানে পার্টিকুলারলি গ্লাইসিন বা অ্যালানিনের রিয়াকশন আমি দেখবো না, কয়েকটা আলফা অ্যামিনো অ্যাসিড, ইন্টারেস্টিং আলফা অ্যামিনো অ্যাসিডের রিয়াকশন, বেসিক রিয়াকশন আর কি, যেখানে আর ফর্ম দিয়ে দেখবো যে যদি গ্লাইসিনের যে, হ্যাঁ চলো গ্লাইসিন বা অ্যালানিন যদি, ঠিক আছে চলো দেখিনি। ধরো আমি লিখলাম NH2 CH2 C ডবল H, এটা গ্লাইসিন বা অ্যালানিন বলে কিছু নয়, এটা যে কোনো তোমার আলফা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে সেম রিয়াকশনই হবে। ওকে, এই কতগুলো রিয়েজেন্ট আমি এখানে দেবো, যেমন ধরো এটা ফর্মালডিহাইড, যদি আমি HCHO দিই, যদি ফর্মালডিহাইড দিই কী হবে, কিছুই না, এ লোন পেয়ার দিয়ে কী করবে, দেখে নাও একবার, এ লোন পেয়ার দিয়ে এখানটা মারবে, উঠবে পরে তোমার কী হবে, তারপর তোমার দাঁড়াবে তোমার এরকম ওয়াটার, জল বেরিয়ে যাবে ভাই, সিম্পলি -H2O -H2 হবে না, ধরো অ্যাডিশন রিয়াকশন হলো, তাহলে তোমার হলো NH, আর এটা হবে তোমার CH2OH। ওকে, দেখো এর মধ্যে এখন আর একটা তার বাকি থেকে যাবে CH2 C ডবল H, আর এখনও যদি তোমার দেওয়া হয় HCHO, আর একটা লাগবে, দিয়ে তোমার কী হবে HO CH2 হোল টু N CH2 C ডবল H। এই প্রত্যেকটা মেকানিজম আমি দেখাবো না, কিছু নেই, এগুলো বেসিক জিনিস, তো পেরে যাবে তোমরা। তাই এটা জানাচ্ছে তোমার HOCH2 হোল টু N CH2 C ডবল H, ঠিক আছে? এইটাকে যদি তোমার HNO2 দেওয়া হয়, HNO2 দিলে কী হবে, সিম্পল ব্যাপার ভাই, HNO2 বা হচ্ছে তোমার কি NO2 HCl, HNO2 বা NNO2 HCl দিলে পরে কী হবে, NH2 কী হয়, OH হয়ে যায়, তো OH CH2 C ডবল H উইল বি দ্য প্রোডাক্ট। কাজ কথা, একে যদি তোমার CH3COCl দিই, একই জিনিস CH3COCl দিই, আর তোমার হচ্ছে তোমার PHCOCl দিই, ব্যাটারটা তো সেম, অ্যাসিটাইল ক্লোরাইড বা বেঞ্জল ক্লোরাইড যদি দেওয়া হয়, দুটোর ক্ষেত্রে কী হবে, এই যে অ্যামিনটা রয়েছে, অ্যামিনের এখানটা তোমার প্রোডাকশন হয়ে যাবে, তাহলে CH3CONH CH2 C ডবল H, এই হবে তোমার প্রোডাক্ট। ক্লিয়ার? এরকম করে কিছু কিছু রিয়েজেন্ট আসে থাকবে। একটা হচ্ছে তোমার বক প্রোটেকশন বলা হয়। বক প্রোটেকশন কি না, টারশারি বিউটাইল ও CO ও টারশারি বিউটাইল, এইটার সঙ্গে যদি রিয়াকশন করা হয়,
তোমার এ দেখো এই NH2 গ্রুপটা কী করবে, NH2CH2COOH, এই NH2 গ্রুপটা এখানটা অ্যাটাক করবে, তো উঠবে, ব্যাক করবে, একটা বেরিয়ে চলে যাবে, দিয়ে তোমার দাঁড়াবে NHCO ও টার্সারি বিউটাইল, এইটা দাঁড়াবে। আর এদিকে যে পোর্শনটা রয়েছে ওটা থাকবে, এটাকে বক প্রোটেকশন বলা হয়, ঠিক আছে। এটাকে সিম্পল এই H3+ দিলে তোমার এই বক প্রোটেকশনটা খুলে যায়। এটা আমার যখন পেপটাইড সিনথেসিস করবো তখন ওটা কাজে লাগে মাঝে মাঝে, ঠিক আছে। পেপটাইড সিনথেসিস কাজে লাগছে বা কী হলো, খিদে পেয়েছে নাকি? চলো একটু নিচে চলো নিচে চলো, ঠিক আছে। বক প্রোটেকশনটা পরে খুলবো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, ঠিক আছে ওটা দেখানো, তো এই হচ্ছে তোমার বেসিক রিয়াকশান। আর এই রিয়াকশানগুলো তোমার গ্লাইসিন বা অ্যালানিনের ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে তোমার এই রিয়াকশানগুলো কাজে লাগবে, ওকে। আর কিছু রিয়েজেন্ট যেমন রয়েছে, এটা যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, LiAlH4, কী হবে একটু ভেবে বলো? কিছুই নাই, ফাংশনাল গ্রুপ বলতে রয়েছে শুধুমাত্র COOH আর NH2 তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কিছু হয় না, যেটা হয় তোমার COOH হয়, তাহলে এটা তোমার কী দাঁড়াবে, CH2OH, কাজ করতাম, অ্যাসিড গ্রুপটা রিডাকশন হবে কিসে, অ্যালকোহলে। আচ্ছা, এটাকে যদি আমি SOCl2 দিই, ভেবে বলো কিছু হবে না। SOCl2 দিয়ে কি NH2 কিছু হয় না, যেটা হয় অ্যাসিডটা কী হয়, অ্যাসিড ক্লোরাইড হয়, NH2CH2COCl। আচ্ছা, এটা কেন করি আমরা? তার কারণ হচ্ছে আমি যখন পেপটাইড সিনথেসিস করবো তখন এই অ্যাসিড পোর্শনটাকে আমাকে অ্যাক্টিভেট করতে হয়, মানে অ্যাসিডটা অতটা বেশি রিঅ্যাক্টিভ নয়। যখন অ্যাসিড ক্লোরাইড করবো, এখানে যদি আমি সিম্পল দেখো, যদি আর একটা NH2 দিই না, এই NH2টা মস্ত একদম কার্বনে মারবে, উঠবে, ব্যাক করবে, সিলটা বেরিয়ে চলে যাবে, দিয়ে তোমার যেটা তৈরি হবে দেখো NH2CH2CO NHR, এরকম তৈরি হবে, ক্লিয়ার? তো এই যে কার্বনিল গ্রুপ আছে, এই কার্বনিলটাকে অ্যাক্টিভেশন করতে গেলে আমাকে কী করতে হয়, এই SOCl2 দিয়ে রিয়াকশন করতে হয়, ওকে। আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ClCOOET, এটা দিয়ে যদি রিয়াকশন করা হয়, এটা দিয়ে রিয়াকশন করলে এটাও তোমার কী করে, এই যে NH2 গ্রুপটা নয়, এই NH2CH2COOH যেটা রয়েছে না, OH, এই অক্সিজেন দিয়ে এটা রিয়াকশন হয়, রিয়াকশানে উঠলো, ব্যাক করলো, সিলটা বেরিয়ে চলে গেলো, যেটা তৈরি হয় সেটা তোমার মিক্সড অ্যানহাইড্রাইড, ওকে। এই মিক্সড অ্যানহাইড্রাইডটা হচ্ছে তোমার, এটার ক্ষেত্রে আমার CH2 গ্রুপকে অ্যাক্টিভেট করতে কাজে লাগে। কখন কাজে লাগে বা কখন দরকার পড়ে, যখন আমি এটার সাহায্যে পেপটাইড সিনথেসিস করব, এটাকে বলছে মিক্সড অ্যানহাইড্রাইড। কেন হচ্ছে দেখো, এইটা হচ্ছে তোমার অ্যানহাইড্রাইড, এইটা অ্যানহাইড্রাইড, আর এর এই পোর্শনটায় রয়েছে OET, আর এই পোর্শনটা হচ্ছে আলাদা একটা, ওই জন্য এটার নাম হচ্ছে তোমার মিক্সড অ্যানহাইড্রাইড। তো এটা কখন কাজে লাগে, যখন এই গ্রুপটাকে অ্যাক্টিভেট করতে যাবো। এরপরে কী হয়, সেম জিনিস, এখানে যেমন RNH2 দিয়েছিলাম, এখানে সিমিলারলি যদি আমি আর একটা অন্যরকম RNH2 দিই, R-NH2, এ মারলো, উঠলো, ব্যাক করলো, এই সিস্টেম থেকে বেরিয়ে চলে গেলো, ক্লিয়ার? তাহলে এখানে আমার কী হবে, এই যে লিঙ্কেজটা পাবো, এই লিঙ্কেজটার নাম হচ্ছে পেপটাইড লিঙ্কেজ, এরপর আমি বলবো এটা, ক্লিয়ার? তাহলে এই একটা জিনিস গেল। আর একটা হচ্ছে তোমার যেটা, সেটা হচ্ছে যদি হাইড্রাজিন দিই তাহলে কী হবে, ধরো আর একটা জিনিস সেটা ইন্টারেস্টিং, সেটা ধরো NH2CH2COOH, একে আমি 1 নম্বর রিয়েজেন্ট দিলাম H+ আর ইথানল, বা H+ ইথানল, সিম্পল জিনিস, কী হবে, অ্যাসিডটা কী হবে, এস্টার তৈরি হবে। 2 নাম্বার দিলাম আমি NH2NH2, এটার নাম হচ্ছে তোমার হাইড্রোজেন। হাইড্রোজেন দিলে কী হবে, হাইড্রোজেন দিলে ভেবে বলো, আর লিখিয়ে দিই আমি স্টেপ বাই স্টেপ, CH2COET, যে হাইড্রোজেন দেবো মালটা তৈরি হবে এরকম, CH2CONH2, ওকে। 3 নাম্বার, এটাকে আমি যখনই আমি HNO2 দেবো, HNO2 হচ্ছে তোমার সোর্স কি, HNO2 সোর্স হচ্ছে এ কী করসপন্ডিং কী জেনারেট করে, এ হচ্ছে তোমার NO+ জেনারেট করবে, ওকে। এবার NO+ তোমার এইটার সঙ্গে রিয়াকশান করবে, করে তোমার যেটা বানাবে সেটা হচ্ছে তোমার N3, তোমার দেখতে কী হবে, NH2CH2CO, এ হয়ে গেল N3। তো N3 মানে হচ্ছে অ্যাজাইড গ্রুপ। এই অ্যাজাইড গ্রুপটা হচ্ছে ভেরি গুড লিভিং গ্রুপ। তাহলে আমরা এতক্ষণ লিভিং গ্রুপ অ্যাজ ওয়েল এজ এটাকে কী করবে, অ্যাক্টিভেট করবে। তাহলে আমি এতক্ষণ দেখো, এই অ্যাসিড ক্লোরাইড তো ছিল ভাই মস্ত লিভিং গ্রুপ, এ দেখো অ্যাসিড ক্লোরাইড তো ভালো লিভিং গ্রুপ ছিল, যার জন্য তোমার কার্বনটা অ্যাক্টিভেটও করতেও লিভ করে যেত সিস্টেম থেকে। এবার একে যদি আমি ধরো এ দিয়ে রিয়াক্ট করি, একটা এই সিম্পল ব্যাপার, আবার RNH2 দিয়ে যদি রিয়াক্ট করি, এটা মারলো, উঠলো, ব্যাক করলে N3টা বেরিয়ে চলে গেলো। তো এই কাজটা তো ভাই এই সেলও করতো, তাহলে আমার এরকম করার কী দরকার,
একটা কথা মাথায় রাখবে, অর্গানিক কেমিস্ট্রিতে একটা পার্টিকুলার কনফার্মেশন এই রিয়াকশনের মানে ফাংশনাল গ্রুপ চেঞ্জ করতে ভ্যারাইটিস অফ রিয়েজেন্ট আবিষ্কার হয়েছে। তার কারণ কি, মানে আমরা তো এত সিম্পল সাবস্টেটের মধ্যে রিয়াকশন করবো না সবসময়, কখনো কখনো সাবস্টেট কী থাকবে, প্রচুর কমপ্লিকেটেড থাকবে। কমপ্লিকেটেড ইন দ্য সেন্স মানে দেখা গেল আমি HCl দিয়ে যেটা রিয়াক্ট করতে গেলাম, সঙ্গে সঙ্গে ওই HClটা অন্য কোনো দেখা গেল ডবল বন্ড রয়েছে, সেখানে ক্লোরিনেশন হয়ে বসে থাকলো। বা আমি HCl দিয়ে কোনো জায়গায় রিয়াক্ট করতে গেলাম, দেখা গেলো ওই সেলটা ওই কোনো একটা এক্সট্রা গ্রুপকে হাইড্রোলাইসিস করে বসে থাকলো। তখন কী হবে, অ্যাসিডিক মাধ্যমে আমি রিয়াকশন করতে পারবো না। তখন আমাকে অ্যাক্টিভেটও করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে দেখতে হবে যে আদার ফাংশনাল গ্রুপ যেন ডিস্টার্ব না হয়। সেক্ষেত্রে কী হবে না, কোনো বেসিক কোনো একটা রিয়েজেন্ট দিয়ে, এরকম পুরোটা সিস্টেমটা বেসিক রিয়েজেন্ট দিয়ে আমাকে রিয়াকশন করতে হবে। তো এই জন্য কী হয়, একটা পার্টিকুলার ফাংশনাল গ্রুপ চেঞ্জ করার জন্য ভ্যারাইটিস অফ রিয়াকশনের আবিষ্কার হয়েছে। ক্লিয়ার? তো এই হচ্ছে তোমার গল্প, মোটামুটি মিটে গেল। হ্যাঁ, আর একটা জিনিস আছে যেটা হচ্ছে টেস্ট। দেখো আমরা তো প্র্যাকটিক্যালে পড়েছি যে যদি NO2 ফাংশনাল গ্রুপ থাকে বা NH2 ফাংশনাল গ্রুপ থাকে বা COOH ফাংশনাল গ্রুপ থাকে, তার টেস্ট আমরা কীভাবে করি। এক তো প্রথমে সেই নাইট্রোজেনের টেস্ট করা হয়, ব্লু কালার প্রুশিয়ান ব্লু কালার তৈরি হয়, নাইট্রোজেন আসে, তারপরে ওটাকে SnCl2 দিয়ে হিট করি, হিট করার পরে তোমার NNO2HCl দিয়ে ডাই বিটা ন্যাপথল দিয়ে ডাই বানায়, তাই না? এসবগুলো ছিল যে নাইট্রোজেনের টেস্ট বা অ্যামোনির টেস্ট, এগুলো ছিল, আমরা জানতাম, করেছি। এখন কেস হচ্ছে ওই সিমিলার কাইন্ডের একটা টেস্ট, যে আমাকে সিধা বলে দেবে যে ভাই এটা হচ্ছে তোমার যেটা, সেটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড, সিধা আলফা অ্যামিনো অ্যাসিডের টেস্ট। ওকে, এটা মানে এই NH2 টেস্ট বা COOH টেস্ট নয়, সিধা আলফা অ্যামিনো অ্যাসিডের। যদি বিটা অ্যামিনো অ্যাসিডও হয় তাহলে এই টেস্ট দেবে না। কি বললাম? যদি বিটা অ্যামিনো অ্যাসিড হয় তাহলে এই টেস্ট দেবে না। এই টেস্টটা হচ্ছে ডিফাইন করছে সিধা আলফা অ্যামিনো অ্যাসিডের টেস্ট। ওকে, অ্যামিনো অ্যাসিডও নয় কিন্তু, অ্যামিন অ্যান্ড অ্যাসিড থাকলে সেটা অ্যামিনো অ্যাসিড, সে আলফাতে থাকুক, বিটাতে থাকুক, গামাতে থাকুক। কিন্তু আমি যে নেক্সট যে টেস্টটা বলবো সেটা সিধা হচ্ছে তোমার আলফা অ্যামিনো অ্যাসিডের টেস্ট। ক্লিয়ার? টেস্টটা কি নাম না, নিন হাইড্রিন টেস্ট। নিন হাইড্রিন টেস্ট, ঠিক আছে? এই সিমার খাবারটা রাখবে নিচে আছে না, এটা হচ্ছে নিন হাইড্রিন টেস্ট। ওকে, নিন হাইড্রিন টেস্টটা কি না, এরকম নিন হাইড্রিন হচ্ছে মলিকুল ইজ লাইক দিস, এটা হচ্ছে তোমার নিন হাইড্রিন, এটা হচ্ছে OH, এটা হচ্ছে OH, এটা হচ্ছে তোমার নিন হাইড্রিন। এই বাবু কি থাকে, ইকুইলিব্রিয়াম থাকে, কার সঙ্গে থাকে, এর করসপন্ডিং কিটোনের সঙ্গে। এবারে আমাকে বাস ভিডিওটা 1 সেকেন্ডের জন্য পজ করো, আর পজ করে বলো এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল এবং কোন ফর্মটার যে ফর্মটা স্টেবল হবে সেই ফর্মটা কন্ট্রিবিউশন কী হবে, এই ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকবে। কোন ফর্মটা কন্ট্রিবিউশন বেশি? বাই ডেফিনেটলি এই ফর্মটা বেশি স্টেবল না, তার কারণ হচ্ছে 3টে কার্বনের পাশাপাশি তো থাকবে না, ও সবসময় কী করবে, এই জন্য এই মাঝের যে কার্বনটা রয়েছে এই কার্বনটা হাইড্রেটেড হিসাবে থাকবে, আর হাইড্রেটেড হয়ে থাকলে পরে ফর্মটা দাঁড়াচ্ছে এরকম। ওকে, এবার আমরা জানি এইটাকে যদি আমরা কি জানি, যে কোনো একটা কার্বনিক কম্পাউন্ডকে যদি অ্যামিন দিয়ে রিয়াকশন করা হয় আর NH2, এখান থেকে সিম্পল ভাই ওয়াটার এলিমিনেশন হবে। ওকে, তো এখানে যদি আমি আলফা অ্যামিনো অ্যাসিড দিই, আলফা অ্যামিনো অ্যাসিড মানে ধরো H2N CH এই আর COOH, তাহলে কী হবে, এই যে লোন পেয়ার রয়েছে এ তোমার কী হবে, এই কার্বনিলে মারবে, উঠবে, ব্যাক করবে, করে এখান থেকে ওয়াটার এলিমিনেশন হবে। ওয়াটার এলিমিনেশন হলে এই বাবু দেখতে কেমন লাগবে, সামথিং লাইক দ্যাট, এরকম COO CN এই এরকম CH আর COOH। ভাই চুপ হয়ে যায়, আর কী হলো জানাচ্ছি কেন, হ্যাঁ, COOH। ওকে, এবার দেখো এই হাইড্রোজেনটাকে আমি এরকম চাগি লিখেছি, তার কারণ হচ্ছে আমি নেক্সট একটা মেকানিজম আছে এখানে। কেসটা হচ্ছে এই যে ডবল বন্ডটা রয়েছে আর এই যে COOHটা রয়েছে, দেখো এটার মধ্যে কোনো কনজুগেশন নেই। যখনই এই -H প্লাস H প্লাস করে দেবো, মানে এই হাইড্রোজেনটা যদি শিফট হয়ে যায় ওখান থেকে এখানে, তাহলে যেটা দাঁড়াবে সেটা দেখতে লাগবে এরকম। এই হচ্ছে তোমার NH না, হাইড্রোজেন গেল N ডবল বন্ড COOH, আর এ হচ্ছে তোমার আর এখানে তোমার হাইড্রোজেনটা চলে এসেছে। এবার দেখো সিস্টেমটা হচ্ছে তোমার কি এতে থাকছে, এটা হচ্ছে তোমার কার্বনের সঙ্গে, এই কার্বনটার সঙ্গে তোমার মস্ত একদম কনজুগেশনে থাকছে, তাই না? কনজুগেশনে থাকছে। তো এরকম এই জন্য তোমার কনজুগেশনের জন্য তোমার -H প্লাস করে এটা তোমার শিফটিংটা হবে। ওকে, তো এই শিফটিং হয়ে গেল। এরপরে নেক্সট যেটা হচ্ছে আমার এইখানে একটা ওয়াটার এডিশন হবে।
যে ওয়াটারটা এখানে ছিল সেই ওয়াটারটা কী করবে, এই H2O এ কী করবে, এইখানটা হিট করবে। এইখানটা হিট করলে কী হবে, এখানে হিট করবে আর এই বন্ডটা এখানটায় উঠে যাবে। উঠে গেলে যেটা দেখতে লাগবে তোমার এরকম সি, এটা হচ্ছে সি, ওকে, এটা তোমার N মাইনাস, এটা তোমার সি, এটা হচ্ছে তো OH2 প্লাস, এ হয়ে গেলো তোমার COOH, আর এ হয়ে গেলো তোমার আর। ওকে, এবার দেখো মাইনাস H প্লাস প্লাস H প্লাস, ঠিক আছে, এটা হলে NH COH COOH যেমন ছিল তেমন, আর এ হয়ে গেলো তোমার আর। ওকে, এরপর দেখো এই যে অক্সিজেনের লোন পেয়ারটা রয়েছে, আচ্ছা এটাকে আমি এক কাজ করি, ওয়েস্টটাকে আমি কেটে দিই, এইভাবে লিখি। ওকে, একটু সুবিধা হবে। সুবিধা এটা হবে, এই লোন পেয়ারটা যে পুশ করবে না, এই বন্ডটা ব্রেক করে হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, এটা খুলে পালিয়ে যাবে। তাহলে যদি খুলে পালিয়ে যায় তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখতে সেটা হচ্ছে এরকম। NH2, এটা হচ্ছে NH2 আর প্লাস এই RCOCH। ক্লিয়ার? তাহলে এই যে আমার বানলো NH2টা, এটা কী জন্য বানলো না, এই যে NH2 পার্টটা, এটা এর সোর্স কি, এটা সোর্স হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। এই আলফা অ্যামিনো অ্যাসিড থেকে NH2টা ওখান থেকে বেরিয়ে গিয়ে কোথায় লাগলো, এই নিন হাইড্রিনে তোমার এসে বেঁধে গেল। আর এইটা NH2টা ওখান থেকে এলিমিনেট হতে পারলো একমাত্র কারণ হচ্ছে তোমার এটা এই পজিশনটা তোমার আলফা অ্যামিনো অ্যাসিড বলেই। এটা যদি বিটাতে হতো, দেখো সিম্পল দেখবে এখানে একটা আমরা রিয়াকশন করেছিলাম, এই স্টেপ করেছিলাম, এই স্টেপটা যেটা তোমার কি এই H প্লাসটা ছেড়ে দিচ্ছে, দিয়ে এ ধরে নিচ্ছে এই কনজুগেশনটা পাওয়ার জন্য। এখন যদি COOHটা এখানে না থাকতো পজিশনটা, এটা যদি বিটাতে বা গামাতে হতো, তাহলে কী হতো, এই কনজুগেশনের তাগিদে তো এই প্রোটনটাকে ছাড়তো না। তাহলে এই প্রোটনটা যদি না ছাড়তো, তাহলে এই ডবল বন্ডটা কখনোই সিঙ্গেল বন্ডে কনভার্ট হতো না, আর ওয়াটার অ্যাডিশন করে আমরা এখান থেকে এই NH2টাকে ব্রেকও করতে পারতাম না। তাহলে এই NH2 মানে এই করসপন্ডিং কম্পাউন্ডটা পাচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে যে অ্যামিনো অ্যাসিডের পজিশন দুটোটা আলফা বলে। ওকে, বিটা বা গামা হলে এই ধরনের কম্পাউন্ডটা পেতাম না। এবার এই যে কম্পাউন্ডটা পেয়ে গেলাম, এ কী করবো, একে আমি আর একটা নিনহাইড্রিন তবে এক্সেস দিয়েছি না, এক্সেস যখন দিয়েছি নিনহাইড্রিন আরও আমার সিস্টেমে রয়েছে, সে কি করবে, এই যে NH2টা দেখো প্রথমে এই ফার্স্ট স্টেপে আমরা করেছিলাম, কী করেছিলাম, যে এই যে করসপন্ডিং তোমার নিনহাইড্রিনের করসপন্ডিং যে আমার কিটো ফর্মটা রয়েছে, এর সঙ্গে অ্যামিনের রিয়াকশন করেছি, করে এখান থেকে ওয়াটার এলিমিনেশন করে এই ধরনের একটা কম্পাউন্ড ফর্ম করেছে। তো সিমিলারলি দেখো এখানে অ্যামিন বলতে তোমার এই অ্যামিনটা বেনে গেল, আর এক্সট্রা যে নিনহাইড্রিন আমি সিস্টেমে দিয়েছিলাম সেটা হচ্ছে তোমার ধরো এরকম, আমি সিধা কিটো ফর্মটাকে লিখছি, যদিও এই ফর্মের কন্ট্রিবিউশন কম, কিন্তু লাস্ট সার্টেল লেয়ার প্রিন্সিপাল আমরা কী জানি, লাস্ট সার্টেল লেয়ার প্রিন্সিপাল আমরা জানি, যদি কোনো একটা ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করা হয়, ইকুইলিব্রিয়ামটি কী করবে, সে এমনভাবে শিফট হবে যাতে করে তার ডিস্টারবেন্সটা মিনিমাম হয়। ওকে, তাহলে যখনই আমি দেখা গেল এই দিকের যে পার্টটা রয়েছে না, এই ইকুইলিব্রিয়ামের মধ্যে দেখা গেল এই দিকের পার্টটা, মানে এটা দেখা গেলো 95% আর এটা হচ্ছে তোমার 5%, যখন আমি এই পার্টটাকে সিস্টেম থেকে সরাতে থাকবো, তখন ধীরে ধীরে কী হবে, এই পার্টে কনভার্ট হতে থাকবে। এটা তো লাস্ট সার্টেল প্রিন্সিপাল অনুযায়ী আমরা জানি। তাহলে আমার এই কন্ট্রিবিউশনটা খুব কম, কিন্তু এই ভাই কী করবে, একমাত্র এটার সঙ্গেই রিয়াকশানটা করবে, এ কখনও এটার সঙ্গে রিয়াকশান করবে না। তাহলে এটার সঙ্গে যখন রিয়াকশান করবে, এই পার্টটা কনজিউম হবে, আর তখন কী হবে, এটা ধীরে ধীরে এই করসপন্ডিং কিটোতে কনভার্ট হয়ে যাবে। তো আলটিমেটলি কী হবে, এই টোটাল মলিকুলটা এই মলিকুলের সঙ্গে রিয়াকশান কমপ্লিট করে ফেলবে। ওকে, তো এটার সঙ্গে যদি রিয়াকশান করে, সিম্পল ব্যাপার, এদিকে H2 আর O মাইনাস ওয়াটার, তো মাইনাস ওয়াটার হয়ে গেলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সামথিং লাইক দিস, N ডবল বন্ড ঠিক আছে, এটা হচ্ছে দাঁড়াচ্ছে তোমার। ক্লিয়ার? তাহলে এই যে দাঁড়াচ্ছে, এটা দেখো সিম্পল একটা খুব সুন্দর একটা কনজুগেশন হয়ে গেল। তাহলে এটা এই যে ম্যাটারটা দাঁড়াচ্ছে, এইটার কালার হচ্ছে ব্লু ভায়োলেট, ঠিক আছে, এই ব্লু ভায়োলেট কালার। তো যখনই আমি একটা আলফা অ্যামিনো অ্যাসিডে এই নিনহাইড্রিন দিয়ে দেবো, তখন যদি এই ব্লু ভায়োলেট কালার হয়, তাহলে আমি বলবো যে এটা আলফা অ্যামিনো অ্যাসিড। আর যদি ব্লু ভায়োলেট কালার না হয়, তাহলে এটা আলফা অ্যামিনো অ্যাসিড নয়, অন্য কোনো কিছু হতে পারে, আলফা অ্যামিনো অ্যাসিড নয়। ক্লিয়ার? আর এই আলফা অ্যামিনো অ্যাসিড তুমি দেখবে এটার সঙ্গে এইটার সঙ্গে কিন্তু কোনো আলফা অ্যামিনো অ্যাসিড জুড়ে নেয়। এখানে মেন যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এই যে নাইট্রোজেন, আর যেটার ফোর্স হচ্ছে তোমার আলফা অ্যামিনো অ্যাসিড।
আর বাকিটা তো নিনহাইড্রিন ছিলই। ঠিক আছে, এই দূর গেল তোমার আলফা অ্যামিনো অ্যাসিডে। আর বাকি দেখো পেপটাইড লিঙ্কেজের কিছু আসছে বলা, কি পেপটাইড চেয়েছে না চাইনি, মনে হয় যেন একটুখানি ছিল, দেখি একবার। হ্যাঁ, টেস্ট পে হয়ে গেল, দেখো টেস্ট বলতে ওটাই হয়ে গেল কাজ। এবার পেপটাইড লিঙ্কেজ অ্যান্ড ইটস জিওমেট্রি। ঠিক আছে, পেপটাইড লিঙ্কেজ কি দেখো, পেপটাইড লিঙ্কেজ হচ্ছে সিম্পল, যেমন ধরো আমি গ্লাইসিন দিয়ে স্টার্ট করি, NH2 CH2 COOH। ওকে, আর এই দিকে একটা দিই আমি, ওকে এটা কাটি, NH2 CH2 COOH। আচ্ছা, বিফোর গোয়িং টু পেপটাইড লিঙ্কেজ একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের বডিতে না, শরীরে যেসব প্রোটিন আছে, প্রোটিন হচ্ছে একটা হচ্ছে তোমার পলিমার। পলিমার কিসের? তাহলে পলিমার হলে তারা তো মনোমার থাকবে, তো মনোমার বা বেসিক ইউনিট যেটা, তার নাম হচ্ছে তোমার আলফা অ্যামিনো অ্যাসিড। দুটো বা তিনটে, দুই বা ততোধিক আলফা অ্যামিনো অ্যাসিড মিললে, তোমার যে কোনো দুটো আলফা অ্যামিনো অ্যাসিড মিললে একটা পেপটাইড তৈরি হয়। আর পেপটাইড মানে দুটো যোগ করলে পরে যেটা হয় সেটা পেপটাইড, আর দুটোর মধ্যে যে লিঙ্কেজ সেটাকে বলবো পেপটাইড লিঙ্কেজ। এখানে যে কেসটা হয়, দেখো দুটো হচ্ছে গ্লাইসিন, এটা হচ্ছে গ্লাইসিন, এটা হচ্ছে দুটোই গ্লাইসিন। এই গ্লাইসিন থেকে দেখো এটা OH আর এখানে হচ্ছে হাইড্রোজেন। যদি এখান থেকে যদি ওয়াটার মাইনাস হয়, মাইনাস ওয়াটার, তাহলে তোমার দেখতে কেমন লাগছে না, NH2 CH2 CO NH CH2 COOH। আর এই যে বন্ডটা বানলো এইটাকে বলো পেপটাইড লিঙ্কেজ। ঠিক আছে, তাহলে পেপটাইড লিঙ্কেজ মানে কি, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে দুটো আলফা অ্যামিনো অ্যাসিডকে জুড়ছে, এই লিঙ্কটাকে বলবো পেপটাইড লিঙ্কেজ। এবার দেখো এদিকে COOH পার্ট আছে, তো এখানে আর একটা অ্যামিন গ্রুপ লেগে যেতে পারে, NH এখানটা আর দিয়ে দিলাম, আর তোমার COOH হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এখান থেকে আবার জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গেলে এখানে একটা পেপটাইড লিঙ্কেজ তৈরি হবে। তো এরকম করে n নাম্বার অফ আলফা অ্যামিনো অ্যাসিড করসপন্ডিং জুড়ে গিয়ে যেটা তৈরি হবে সেটা হবে তোমার প্রোটিন। এর প্রোটিন কী হবে, যখন এরকম চেনটা বহুত লম্বা হয়ে যাবে তখন তো ভাই আর স্ট্রেট লাইনে থাকবে না, ও তখন একে বেঁকে টেড়ে একদম ওই হেলিক্যাল স্ট্রাকচার যেখানে যেখানে ইন্টারাকশন পাবে, কোথাও হাইড্রোজেন বন্ডিং হবে, কোথাও সালফারের সঙ্গে লিঙ্কেজ হবে, কোথাও বা কিছু একটা হবে, এদিক ওদিক টেড়ে মেড়ে করে থাকবে। প্রোটিন তোমরা যদি মাস্টার ডিগ্রি কেউ প্র্যাকটিক্যালে করে থাকো, আর কি প্র্যাকটিক্যাল নয় মানে যদি কেউ প্রজেক্ট করে থাকো বায়ো ইনঅর্গানিককে বা বায়ো অর্গানিক কেমিস্ট্রি কোনো ল্যাবে, তাহলে দেখবে ওখানে ওই পেপটাইড বানিয়ে তার সিমুলেশন করা হয়, দিয়ে তার মানে কোনটা তোমার কম এনার্জি স্ট্রাকচার অমুক তমুক এসব বানানো হয়। আইডিয়া একটা লেভেল হতো, ওরা সেই প্রোগ্রামিং বানিয়ে দিয়ে একদম 1 মাস ধরে চালাতো প্রোগ্রামিং দিয়ে, তারপরে একটা স্টেবল স্ট্রাকচার বানাতো পেপটাইড প্রোটিনের। তো এরকম গল্প আর কি। তো এবার আমরা দেখবো এই যে ফর্মটা না, তাহলে ছোট্ট মতো একটা পেপটাইড নেবো, পেপটাইড নিয়ে তার বিভিন্ন বন্ডগুলো কীভাবে ওরিয়েন্টেড থাকে। নর্মালি আমরা জানি sp2 কার্বন হলে তার 120 ডিগ্রি অ্যাঙ্গেল, তার বন্ড লেংথ আলাদা, তার sp3 বন্ড লেংথ আলাদা, এই বিভিন্ন বন্ড লেংথ এসব হয়, তো বন্ড লেংথ আর বন্ড অ্যাঙ্গেল আলাদা হয়। তো সেই অ্যাঙ্গেল বা লেংথগুলো আমরা একবার দেখে নেবো। আর একটা জিনিস, এই যে কোনো পেপটাইড লিঙ্কেজে না, দেখো দুটো টার্মিনাল রয়েছে, একটা হচ্ছে A এন্ড আর একটা হচ্ছে তোমার A এন্ড। আমি চলো এটাকে আগে মুছেই দিই, এই পোর্শনটা আমি রাখবো না, দুটো পেপটাইড দিয়ে আমি কাজটাকে শুরু করি। হ্যাঁ, ঠিক আছে, দুটো এন্ড রয়েছে, একটা হচ্ছে তোমার এই দিকের এন্ড আর একটা হচ্ছে দেখো এই দিকের এন্ড, একটা স্ট্রেট লাইনে দুটো এন্ড হয়, দুটো এন্ড রয়েছে। এবারে দেখো এই এন্ডে কী রেখেছি NH2 আর এই এন্ডে হচ্ছে COOH, তাহলে এটাকে বলবো আমি এন টার্মিনাল। এটাকে কি বলবো, এটা হচ্ছে তোমার এন টার্মিনাল, আর এটাকে বলো তোমার C টার্মিনাল। কেন এটা কেন জরুরি? তার কারণ হচ্ছে যখন একটা পেপটাইড লিঙ্কেজ বানবে না, তখন দুটো অ্যামিনো অ্যাসিড, ধরো মিনিমাম দুটো অ্যামিনো অ্যাসিড দিয়ে একটা পেপটাইড লিঙ্কেজ বানলো, এখানে অ্যামিনো অ্যাসিড দুটো সেম, এখানে আমি ধরো অ্যামিনো অ্যাসিড দুটোকে সেম না রেখে আমি চেঞ্জ করবো, এটাকে আমি করে দিলাম, এইটা করে দিলাম তোমার CH3। ওকে, তাহলে এটা তোমার হয়ে গেলো কি অ্যালানিন, আর এই দিকেটার নাম হচ্ছে তোমার গ্লাইসিন। তাহলে আমাকে যদি এখন এক্সামে আসে যে অ্যালানিন আর গ্লাইসিন দিয়ে কটা পেপটাইড আমি বানাতে পারি, সেটা হচ্ছে একবার অ্যালানিনটাকে অ্যালানিনটাকে একবার এন টার্মিনালটাকে রেখে এর অ্যালানিনের অ্যাসিড পার্টের সঙ্গে এই গ্লাইসিনের অ্যামিন পার্টের রিয়াকশন করাতে পারি, দিয়ে একটা বানাতে পারি। আর একবার করতে পারি যে আমি NH2টা এদিকে রাখলাম, CH এর যে অ্যাসিড পার্ট, গ্লাইসিনের যে অ্যাসিড পার্ট,
এর সঙ্গে অ্যালানিনের অ্যামিন পার্টের রিয়াকশন করাতে পারি, COOH, ঠিক আছে না? তাহলে এই দুটো কাজগুলো, এ দেখো এর ক্ষেত্রে এর এইটুকু হচ্ছে গ্লাইসিন আর এইটুকু পার্টটা হচ্ছে তোমার অ্যালানিনের পার্ট। ওকে, তাহলে আর এই দিকের পার্টটা হচ্ছে তোমার অ্যালানিন আর এই দিকের পার্টটা হচ্ছে তোমার গ্লাইসিন। এখন দেখো এর এন টার্মিনাল, যখন প্রথমটা ক্ষেত্রে এন টার্মিনাল কে ছিল? অ্যালানিন ছিল, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এন টার্মিনাল কে আর রয়েছে? গ্লাইসিন রয়েছে। এখন এই যে প্রথম পেপটাইড, এর নামটা হচ্ছে তোমার ALAGLY, অ্যালাগ্লাই, আর এই দাগ দিলাম, এটা হচ্ছে পেপটাইড লিঙ্কেজ। মানে সব সময় নামকরণ আমরা একটা পেপটাইড লিঙ্কেজে এন টার্মিনাল থেকে শুরু করব। ওকে, কখন আমি সি টার্মিনাল থেকে লিখবো না, বা পেপটাইডটাকে আমরা এইভাবেও লিখবো না, COOH CH CH3 NH CO CH2 NH2 আমি লিখলে লিখতে পারি এভাবে, নো ইস্যু, কিন্তু এর নামকরণটা সবসময় আমাকে কী করতে হবে? এই এন টার্মিনাল থেকেই করতে হবে। তো এন টার্মিনাল কী আছে? এর নাম হচ্ছে গ্লাইসিন, আর এই দিকেরটা হচ্ছে তোমার অ্যালানিন। তাহলে এই যে পেপটাইড, এটার নাম কী হবে? GLY, গ্লাই অ্যালা। ক্লিয়ার? তাহলে প্রথমে এটা হচ্ছে অ্যালাগ্লাই, দ্বিতীয়টা হচ্ছে তোমার গ্লাই অ্যালা। এই জন্য আমার এন টার্মিনাল বা সি টার্মিনালটা দেখা জরুরি। আর পেপটাইড লিঙ্কেজ অলওয়েজ দুটো অ্যামিনো অ্যাসিড জুড়ে গেলে একটা পেপটাইড বানে, আর একাধিক অ্যামিনো অ্যাসিড জুড়লে একটা প্রোটিন বানে। ওকে, আর হচ্ছে এই যে মাঝের যে লিঙ্কেজটাকে, এটা বলো পেপটাইড লিঙ্কেজ, যে অ্যামাইড ফর্ম হচ্ছে এটাকে বলো পেপটাইড লিঙ্কেজ, আর নামকরণ সবসময় এন টার্মিনাল থেকে শুরু করা হয়। এখন যদি আমার পরীক্ষা এরকম পড়ে যে অ্যালানিন আর হচ্ছে তোমার PHENOY, ফিনাইল অ্যালানিন, এই দুটো দিয়ে আমি কটা পেপটাইড বানাতে পারবো? তাহলে হচ্ছে দুটো পেপটাইড বানাতে পারবো, একটা হচ্ছে ফিনাইল অ্যালানিন আর একটা হচ্ছে তোমার ফিনাইল অ্যালানিন। ওকে, এই দুটো পেপটাইড বানাতে পারবো। আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড, যে 18-20টা কি 22টা রয়েছে, সেটার মধ্যে মনে হয় 9টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, আর বাকিগুলো হচ্ছে নন এসেনশিয়াল। তো সেগুলো পুরো লিস্ট তোমার এতে সচিন ঘোষের বইতে দেওয়া আছে, যে কোনো বইতে থাকবে আর কি। তো প্রত্যেকটার স্ট্রাকচার, প্রত্যেকটার তোমার, আর হ্যাঁ, এগুলোকে তোমার একটা পার্টিকুলার অ্যালফাবেট দিয়েও ডিনোট করা হয়, কোনোটা কোনোটা G, কোনোটা K, অদ্ভুত পড়বে না পরীক্ষায়, একবার জাস্ট দেখে রেখো। ওকে, আর এখানে তোমার যেটা পড়তে পারে সেটা হচ্ছে, একবার দেখে দিচ্ছি আমি, এই যে দেখে দিচ্ছি মানে মুখস্থ তো আমারও ভুলে গেছি, বই দেখে দেখে বলে দেবো আর কি, বাস এইটুকু। সেটা হচ্ছে তোমার এই যে পেপটাইড লিঙ্কেজ না, এটাকে একবার 3 ডাইমেনশনে আঁকছি আমি, দিয়ে প্রত্যেকটা অ্যাঙ্গেল আর বন্ড লিঙ্কটাকে বলে দেবো। এটা একটু মুখস্থ করার চেষ্টা করতে হবে তোমাদেরকে, কিছু করার নেই ভাই, পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, তো ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমি তো দেখে দেখে বলে দেবো বাস, কারণ আমার আর বিশেষ মনে নেই অতটা, মানে এইগুলো খুব ছোটোখাটো ইনফরমেশন, তো অত মনে থাকে না। ধরো এই হচ্ছে আমি একটা পেপটাইড লিঙ্কেজ আঁকলাম, ঠিক আছে, এই জিগজ্যাগ আলাদা 3 ডাইমেনশনে রেখেছি। এখন দেখো এই হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার পেপটাইড লিঙ্কেজ, এক মিনিট, এইটা হচ্ছে আমার পেপটাইড লিঙ্কেজ। এবার এই পেপটাইড লিঙ্কেজ যেটা, এখানে আমরা জানি যে এই CC বন্ড, আরে ভাই, এই যে CC বন্ড না, সিসি বন্ড কী হয়? 154, 1.54 অ্যাংস্ট্রম। সিঙ্গেল বন্ড 1.54 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে 1.53 অ্যাংস্ট্রম। ওকে, আচ্ছা, এ দেখো এই কার্বনটা sp2 কার্বন, তাহলে এই বন্ড অ্যাঙ্গেল যেটা, এই বন্ড অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি হয়। ওকে, কিন্তু এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে তোমার 117 ডিগ্রি, মাথায় রাখতে হবে। আর এই যে CN যে বন্ডটা, অ্যামাইডি যে বন্ডটা, এমনি এর বন্ড ডিস্টেন্স হচ্ছে 132 পিকোমিটার বা 1.32 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এটা সিঙ্গেল বন্ড, কিন্তু এর 1.53 থেকে কম কেন? তার কারণ সিম্পল অ্যাজ দ্যাট, কি এর যে লোন পেয়ার রয়েছে, ধরো এখানটা আমি আর একটা, সব এক জায়গাতে দিলে জড়াবড়ি হয়ে যাচ্ছে, হাইড্রোজেন, এ ধরো আর, ঠিক আছে না। তাহলে এটা কম কেন? তার এই বন্ড ডিস্টেন্সটা কম কেন? তার কারণ হচ্ছে এই যে লোন পেটা রয়েছে না, এই লোন পেটের সঙ্গে ডিলোকালেজ হয়তো, তার ডিলোকালেজ হলে এই বন্ডটা যেটা রয়েছে, এটা তোমার কি সিঙ্গেল বন্ড আর ডবল বন্ডটা একটা মাঝামাঝি, ওই জন্য এর হচ্ছে তোমার বন্ড লেন্থ হচ্ছে 132 পিকোমিটার, ক্লিয়ার। আর এই যে তোমার টার্মিনালের ক্ষেত্রে তোমার এই NH2 আর C, এই যে বন্ড ডিস্টেন্সটা, এই বন্ড ডিস্টেন্সটা হচ্ছে তোমার 147 পিকোমিটার, ঠিক আছে। আর এইটা তো আমরা জানি 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা,
এই যে তোমার SP2 যে বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, এটা হচ্ছে তোমার 110 ডিগ্রি করিব, 110 ডিগ্রি আশেপাশে। ওকে, তাহলে এই মোটামুটি বেসিক জিনিস হয়ে গেল, আর কিছুই নেই। তো হ্যাঁ, এটাই বাস। আর একটা, এটা তোমার যখন প্রোটিনের ক্ষেত্রে না, এটা হেলিক্যাল স্ট্রাকচারে থাকে। আর তোমার হ্যাঁ, এটার যদি তোমার জিজ্ঞেস করে যে CO স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কত, এমনি কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সম্ভবত ওই 1900 কিছু একটা হয়, কিন্তু যেহেতু এটা আমার এটা একটু কমে যাবে, 1500 কিছু সেন্টিমিটার কত একটা হবে, ওই এক্সাক্টলি আমি ভুলে গেছিলাম, মনে পড়ছে না। ওই যখন UV IR এবং NMR পড়াবো না, সেই সময় কিছু স্ট্রেচিং ফিচিং ওসবগুলো বলে দেবো, তখন দেখে নিও একবার। ওকে, তো আই থিঙ্ক এর বিষয়ে আর তোমাদের সিলেবাসে নেই। অ্যান্ড জিওমেট্রি মেথড গ্যাব্রিয়েল সিনথেসিস হয়ে গেছে কমপ্লিট। তো আই থিঙ্ক এটাই হয়ে গেল। আর বাকি যদি এর থেকে বাইরে কিছু কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা থাকে তো কমেন্ট সেকশনে প্লিজ জানাও। বাকি আজকে এটুকু এখানে। নেক্সট আমি দেখছি কার্বোহাইড্রেটটা পড়াবো, ওকে, দেখি কাল বা পরশুর মধ্যে ওটা কতটা যাবো সিলেবাসে দেখবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।